ফার্ম হাউসের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজিয়ে চলেছে শায়লা বেগম। ছেলে যে দরজা খুলতে পারবে না সেটা সে ভালো করেই জানে, কারণ ছোট ছেলেটা আজকাল নেশার মধ্যেই জড়িয়ে গেছে। শায়লা বেগম অনেক কান্নাকাটি করে স্বামীর কাছে বলেছিল ছেলেকে বাসায় ফিরিয়ে নিতে, কিন্তু তিনি রাজি হননি। তারপর যখন 7 দিন যাবৎ বলে বলেও আফজাল সাহেবকে বোঝাতে পারলেন না শায়লা বেগম, তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে এক প্রকার রাগ করে নিজে থেকে ছেলেকে ফিরিয়ে নেওয়ার জন্য ফার্ম হাউসে চলে এসেছে। অবশ্য এর পিছনে একটা কারণ আছে, কারণটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। শায়লা বেগম অনেকক্ষণ কলিং বেল দেওয়ার পর বাসার কাজের লোকটা এসে দরজা খুলে দিল আর ভদ্রমহিলাকে দেখে বলতে লাগলেন, ম্যাডাম আপনি আইছেন? ভাইজান তো ঘুমাইতেছে, কাল রাতে অনেক রাইতে আইছে। শায়লা বেগম আর এক মুহূর্ত দাঁড়ালো না, তাড়াহুড়ো করে ঈশানের রুমের দিকে চলে গেল। গেস্ট রুমের সামনে এসে দেখে ছেলে পুরো এলোমেলো অগোছালো অবস্থায় বেডে পড়ে আছে। দরজাটা খোলা, দরজাটা কোনো রকম ভেরানো। ভদ্রমহিলা ভিতরে ঢুকতেই দেখল পুরো রুমের বেহাল দশা, একদম তার ছেলেটার মতোই। ছেলের মুখের দিকে তাকিয়ে শায়লা বেগম বুঝে গেলেন এই একটা মাসেই নিজেকে এমন বেপরোয়া করে ফেলেছে, তাই তো চোখ মুখের এরকম হাল। ছেলের এমন বেহাল দশা দেখেই শায়লা বেগমের চোখে পানি চলে আসেন। তারপর একটু এগিয়ে যেতে নিলেই একটা বোতলে লাথি লাগে। পায়ের দিকে তাকিয়ে দেখলেন অ্যালকোহলের বোতল আর সিগারেটের অসংখ্য অবশিষ্ট অংশ। ছেলেটা যে ঠিক কতটুকু বিগড়ে গেছে সেটা আর বুঝতে বাকি রইল না। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে ছেলেটাকে আজকে এরকম অবস্থার মধ্যে ওনাকে দেখতে হচ্ছে। অবশ্য এতে ঈশানের আব্বুরই দোষটা বেশি ছিল। ঈশান সেদিন আব্বুর সাথে একটু কথা কাটাকাটি করেছিল, সেটা ওর ভালোবাসা, অর্থাৎ ওর চাচাতো বোন ঈশিতার জন্য। কারণ ঈশান মেয়েটাকে বড্ড বেশি ভালোবাসে। যবে থেকে মেয়েটা ওদের বাসায় থাকে তবে থেকে ঈশান ওই মেয়েটাকে যেন একদম চোখে হারায়। প্রথম প্রথম ঈশিতার এই বোকাশোকা রূপটা ঈশানের ভালো না লাগলেও পরবর্তীতে মেয়েটাকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেছিল। আর ঈশান যখন থেকে বুঝতে পেরেছিল মেয়েটাকে ভালোবাসে, তবে থেকেই নিজে থেকে মেয়েটাকে কাছে টেনে নিত। একই বাড়িতে থাকার দরুন মেয়েটা ওর থেকে দূরে সরতে পারতো না। আর বোকা মেয়ে কিনা আপনারা সেটা গল্পের নামেই বুঝতে পেরেছেন। মেয়েটা আসলে বড্ড বেশি বোকাশোকা। বড়লোকের আদরে বাবা মায়ের সন্তান কিনা একটা অ্যাক্সিডেন্টে ঈশিতার আব্বু আম্মু দুজনেই মারা যায়। তারপর থেকে মেয়েটা একদম একলা হয়ে পড়ে। ঈশিতা ঈশানের থেকে 1.5 থেকে 2 বছরের বড়, কিন্তু পরিবেশগতভাবে মেয়েটা একদম অন্যরকম। স্বাভাবিক 8-10টা মেয়ের মতো সবটাও বোঝে না। ঈশিতাকে আব্বু ওদের বাসায় আনার পর থেকেই ঈশান প্রথম প্রথম মেয়েটার থেকে দূরে থাকার চেষ্টা করলেও পরবর্তীতে মেয়েটার এরকম বাচ্চা সুলভ কর্মকাণ্ডে ঈশান হাসত। মেয়েটাকে নিয়ে ও সব সময় ভাবত, মনে হতো ওর থেকে বয়সে বড় হয়েও মেয়েটা এমন বাচ্চাদের মতো কাজকর্ম করে। তারপর থেকে ঈশান ওকে বারবার আগলে নিত, আর মেয়েটা প্রথম প্রথম ঈশানের কাছে আসতে ভয় পেত। সেটাই যেন ঈশানের ঈশিতার প্রতি দুর্বল করে তোলে। এক পর্যায়ে ঈশিতা ঈশানের নেশা হয়ে ওঠে। তখন থেকে ঈশান ওকে চোখের হারায়। তারপরও সেটা বলতে পারছিল না। ঈশান প্রকাশ না করলেও বুঝতে পারত ও মেয়েটাকে ভালোবাসে। তারপর একদিন এমন একটা ঘটনা ঘটলো যার জন্য ঈশান প্রচুর পরিমাণে রেগে গেল। ছেলেটা আব্বু আম্মুর কথা মতো অফিসে যেতে আরম্ভ করেছিল। অন্যদিকে ঈশান ভেবেছিল কয়েকটা দিন গেলেই ঈশিতাকে বিয়ের কথাটা আব্বু আম্মুকে বলবে, কিন্তু তার আগেই এত কিছু হয়ে গেল। সেদিন দুপুরের দিকে ঈশানের কাজ করতে ভালো লাগছিল না। মেয়েটাকে বড্ড বেশি দেখতে ইচ্ছে করছিল, তাই বারবার কল করার পরও যখন মেয়েটা কল রিসিভ করলো না, তখন এক প্রকার রাগ নিয়েই মেয়েটার বাসায় চলে আসলো। ঈশান যখনই বাসার মধ্যে প্রবেশ করবে তখনই ডাইনিং রুমের কাছাকাছি আসতেই দেখে সেখানে কয়েকজন লোক বসে আছে। সবচেয়ে বড় আর অবাক করা কাণ্ড ছিল লোকগুলোর সামনে ঈশিতা মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। তার উপর আম্মু বসে কি যেন বলছে, কিন্তু আব্বু এখানে নেই।
এমন কিছু দেখেই ঈশান এগিয়ে আসে আর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। ঈশিতা মাথা নিচু করে আছে। মেয়েটাকে এমন সাজে অচেনা লোকের সামনে বসে থাকতে দেখে বুকের ভিতর কেমন বিপদের জানান দিল। ঈশান আর চুপ করে থাকতে পারল না, রাগী কণ্ঠে বলে ফেলল, আম্মু, কি হচ্ছে এখানে? ঈশান, তুমি চলে আসছো? আসলে ওনারা ঈশিতাকে দেখতে এসেছে। তোমার আব্বু ওনাদের পাঠিয়েছে আর ওনারা ঈশিতাকে। আম্মু কথাটা শেষ করতে পারল না, তার আগে ঈশান ঈশিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। একবার আমার রুমে আসো তো ঈশিতা। ঈশানের এরকম দ্বারা কথা শুনে আম্মু সহ বাসায় এসে থাকা লোকগুলো চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। অন্যদিকে ঈশিতা হকচকিয়ে গেল। ঈশানের এরকম কথাতে ঈশিতা চাচি আম্মুর দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল। ঈশান আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, রুমে এসে সজোরে দরজাটা খুলে সরিয়ে দিল। উপরতলা থেকে একটা সজোরে শব্দ হতেই ঈশিতা ভয় কেঁপে উঠল। ঈশান গা থেকে ব্লেজারটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে ধপ করে বেড়ে বসে পড়ল। এবার ঈশিতা সেখানে দাঁড়াতে পারল না, খুব ভয় হচ্ছে ওর, তাই তাড়াহুড়ো করে সেখান থেকে এক প্রকার দৌড়ে ঈশানের রুমের সামনে আসলো। ঈশিতা এসে দাঁড়াতেই একটা ফুলদানি এসে ওর পা থেকে খানিকটা দূরে ছিটকে পড়ল। বোকা আর সহজ সরল ঈশিতা ভয় কেঁপে উঠল। মেয়েটা কিছু বলার আগেই ঈশান অগ্নিচক্ষু নিয়ে ঈশিতার সামনে এসে দাঁড়ালো আর হাত ধরে টেনে নিয়ে রুমের মধ্যে নিয়ে দাঁড় করালো। বলতে লাগলো, এসব কি হচ্ছে বাসায় ইস্যু? মেয়েটা মাথা নিচু করে রইল। তখন ঈশান আবারও বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি ইস্যু, আনসার মি। শানের এরকম আচমকা চিৎকারে কেঁপে উঠল মেয়েটা, চোখ দিয়ে পানি পড়তে শুরু হলো। তারপরও কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, ঈশান, আমি। হ্যাঁ, তুমি তুমি কি ইস্যু? আমি তোমাকে পছন্দ করি, ইভেন তোমাকে যতটুকু ভালোবাসি তুমি তা কল্পনা করতে পারবে না। তুমি এইটুকু তো বুঝতে পারো আমি তোমার জন্য কেন এত পাগলামি করি। তুমি এতটা বোকা না যে তুমি বুঝতে পারো না আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি ইস্যু। তোমাকে সব কেন বলে দিতে হবে ইস্যু? আমি তো কখনোই অফিসে যেতাম না শুধু তোমাকে বিয়ে করবো বলে, আর আব্বু আম্মুকে তোমাকে বিয়ে করার কথা বলবো বলেই অফিসে গিয়েছি। আর তুমি এমনটা কি করলে? ঈশান, আমি। হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি কিছু বুঝতে পারোনি, তাই না ইস্যু? কারণ তুমি একটা বাচ্চা মেয়ে, তাই এতটা কাছে থেকে আমার ভালোবাসা বোঝনি। যে মেয়েটা আমার থেকে 2 বছরের সিনিয়র, সে কিছুই বুঝতে পারেনি। তুমি ওদের বলতে পারোনি যে তুমি আমাকে ভালোবাসো ইস্যু? না, মানে আসলে আমি। তুমি কি বলো ইস্যু? ভালোবাসো না তো আমাকে? আমার ভালোবাসাটা বোঝার মতো যখন তোমার এতটুকু জ্ঞান নেই, তাহলে আমাকে আর ভালোবাসতে হবে না। এতটা ভয় পাও আমাকে, তাই কথাই বলতে পারো না আমার সামনে। তুমি যাও ঈশিতা, যারা এসেছে ওদের ছেলেকে বিয়ে করে নাও। ঈশিতা এবার কেঁদে ফেলল, চোখ মুছতে লাগলো। তখন ঈশান এসে আয়নার সামনে দাঁড়ালো আর নিজেই নিজেকে বলতে লাগলো, আমি দেখতে খুবই বাজে, তাই না ঈশিতা? আমি দেখতে খুবই খারাপ, আমার রাগটা অনেক বেশি। আমি সত্যি একটা বাজে ছেলে, বকাটে ছেলে। আব্বু আম্মুর কোনো কথা শুনি না, কিন্তু তুমি আমার লাইফে আসার পর থেকে সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। দিন শেষে সেই তুমিও আমাকে এলোমেলো করে দিতে চাইছো। তুমি আমাকে ভালোবাসো না ইস্যু, না হলে কখনোই আজকে ওদের সামনে যেতে না। একবার অন্তত আমার কথা তোমার মনে হতো। আমার মাঝে সব কিছুই কমতি আছে, তাই তোমাকে ঠিকমতো ভালোবাসতেও পারিনি ইস্যু। ঈশান, আমি। আউট! আমার রুমে তোমার কোনো দরকার নেই, বের হও এক্ষুনি। এত কিছুর পরেও যদি তুমি আমার ভালোবাসাটুকু বুঝতে না পারো, তাহলে তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। আমি তোমার জন্য মরে যাবো ইস্যু, তোমাকে কিছু করতে হবে না। তুমি বিয়েটা করে নিলেই দেখো আমি জীবিত থেকেও একটু একটু করে মরে যাব। সেটাই তো চাও ইস্যু, তাই অন্য কারোর সামনে বসেছিলে। ঈশানের চিৎকারে আম্মু দৌড়ে উপরে আসলো। ঈশানের রুমের মধ্যে অনেক কিছুই ভেঙে চুরে পড়ে আছে। ঈশিতা ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। এবার আম্মু এসে ঈশিতাকে জড়িয়ে ধরতে মেয়েটা জোরে জোরে ফোপাতে লাগলো আর ঈশান বলতে লাগলো, আই সে গেট আউট! আমার রুম থেকে যাও, ওকে আর আমার সামনেও আনবে না একদমই।
আব্বু বকাবকি করছো কেন মেয়েটাকে? ও ভয় পাচ্ছে তোমাকে। তুমি জানো না, রিপিট, তুমি জানো না ও কীরকম? তুমি এটা আমাদের বলতে পারতে। সবটা জেনেও কেন ওর সাথে এরকম বিহেভ করছো? তুমি জানো না ঈশিতা কতটা নাজুক প্রকৃতির, তারপরও কেন সিন ক্রিয়েট করলে ওর সামনে? আম্মু, আমি ভালোভাবেই বলছি, ওনাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান। আর আপনি, আপনার জন্য আমি আর কোনো পাগলামি করব না। আপনাকে আমার সামনে এসে বসেও থাকতে বলবো না। বা দয়া করে আমার রুম থেকে যান। আম্মু, ওনাকে আমার সামনে থেকে নিয়ে যাও। আমার লাইফে কারো দরকার নেই, কাউকে চাই না। ঈশিতা কান্নার ফলে কিছু বলতে চাইলেও পারছে না। তার উপর ঈশান রাগী চোখে ওদের দিকে তাকাতেই আম্মু জোর করে ঈশিতাকে নিয়ে বেরিয়ে গেল। ঈশান এসে জোরে সোরে দরজাটা লাগিয়ে দিল। তারপর হাতের কাছে কিছু না পেয়ে ড্রেসিং টেবিলের গ্লাসে একটা আঘাত করলো। গ্লাসটা ভেঙে হাত কেটে ফিনকে দিয়ে রক্ত পড়তে শুরু করলো। ঈশানের রুমের এমন শব্দে ঈশিতা কেঁপে উঠল। ভয়ে মেয়েটা আবারও জোরে জোরে কেঁদে উঠল। আম্মু ঈশিতাকে রুমে নিয়ে আসলো। ওকে জড়িয়ে ধরে বারবার কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। ঈশান কষ্ট পেয়েছে ভেবেই ঈশিতা কান্নাকাটি করতে লাগলো। ছেলেটা এরকম রাগী চেহারাটা ঈশিতা কখনোই দেখেনি। ঈশান ওকে কখনো ধমকের সুরে কথা বলে না। উল্টো আব্বু যদি কখনো জোরে কথা বলতো বাসার কারোর সাথে, তাহলে ঈশিতা ভয় পেয়ে রুমের এক কোণায় বসে থাকতো। তখন ঈশান এসে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাজারটা চুমু দিত। মেয়েটার ভয় কাটানোর চেষ্টা করত। এর থেকে বেশি কিছু ঈশান কখনোই করেনি। আর মেয়েটা বাজেভাবে ছোঁয়াতো সেখানে দূরে থাক। ঈশান ঈশিতাকে ভালোবাসে সেটা বোঝানোর চেষ্টা করেছিল। ভেবেছিল আস্তে আস্তে মেয়েটা সবই বুঝতে পারবে, কিন্তু আজ মনে হচ্ছে মেয়েটা কিছুই বুঝতে পারেনি। উল্টো বাসায় এসে দেখলো অন্য কারো বউ হওয়ার জন্য সেজে গুজে বসে আছে। ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সামনে বসে থাকতে দেখলে কারই বা মাথা ঠিক থাকবে। তাই ঈশানও রাখতে পারেনি। ঈশিতা এখনও কেঁদেই চলেছে। ভয়ে মেয়েটা কাঁপছে। ঘণ্টাখানেক পরেই যখন ঈশান বুঝতে পারল যে ঈশিতাকে কষ্ট দিয়ে ফেলেছে, তখন ও ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে আসলো। তারপর কোনো রকমে হাতটা একটা রুমালে পেঁচিয়ে নিয়ে আম্মুর রুমে আসে। ঈশিতা বসে আছে। আম্মু হয়তো কোথাও একটা গেছে। ঈশান এসে এবার ঈশিতার হাত ধরে উঠালো। তারপর মুখের দুপাশে হাত রেখে বলতে লাগলো, যারা আমার ভয় পেয়েছে তুমি, আমি আসলে সত্যিই ভীষণ সরি। আমি আমি বুঝতে পারিনি সোনা, এমন কিছু করে ফেলবো। তুমি আমাকে একবার কল করতে পারতে, বলতে পারতে আম্মু তোমাকে অন্য কারোর সামনে বসতে বলছে, তাহলে এমন কিছু করতাম না। বেবি, তাকাও আমার দিকে, ভয় পেও না। দেখো, আমি আর কখনো তোমার সাথে এরকম করব না। ভুল করেছি সোনা, দেখি তাকাও আমার দিকে। ঈশান পাগলের মতো কথাগুলো বলছে আর ঈশিতার গালে চুমু দিচ্ছে। তারপর নিজেকে শান্ত করতে ওকে বুকের সাথে জড়িয়ে ধরল। এরই মাঝে আম্মু রুমে আসতেই ঈশান বুঝতে পেরে বলল, আম্মু প্লিজ, তুমি এখান থেকে যাও। আমি ইস্যুর সাথে একটু কথা বলছি। তুমি আমাদের মাঝে এসো না, একটু সময় দাও। ঈশান, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অনেক কষ্টে মেয়েটার কান্না থামিয়েছি। তুমি যদি এখন এরকম করো তাহলে ঈশিতা আরও ভয় পাবে। তুমি জানো না ও কোন প্রকৃতির মেয়ে আর কতটা সহজ সরল। মেয়েটা অনেকটা ভয় পেয়েছি তোমার এমন রুড বিহেভে। এখন ওর সাথে আর কোনো সিন ক্রিয়েট করো না। তোমার আব্বু বাসায় আসুক, আমি ওনার আব্বুর সাথে কথা বলবো। তাকে বুঝিয়ে বললে অবশ্যই বুঝতে পারবে। তুমি এর মাঝে এরকম কোনো আচরণ করো না যার জন্য সবটা বিগড়ে যায়। ঈশান, ঈশিতাকে রেখে রুমে যাও। আর এরকম পাগলামি করো না, তোমার আব্বু জানতে পারলে ঝামেলা হবে বলছি। আম্মু, তুমি বুঝতে পারছো না, ইস্যুকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে চাই না। আব্বু জোর করে ওর বিয়েটা অন্য কোথাও দেওয়ার চেষ্টা করবে। আমি ওকে হারাতে পারবো না আম্মু। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি। ও যদি আমার থেকে হারিয়ে যায়, আমি কি করবো সেটা নিজেও জানি না। আমাকে, আমার ইস্যুকে আলাদা করো না। আমার শেষ রিকোয়েস্টটুকু তোমাদের কাছে। আব্বু, পাগলামি করো না, ওকে ছাড়ো আর এখান থেকে যাও। আমি তোমার আব্বুকে বারণ করব ওর বিয়েটা অন্য কোথাও ঠিক করতে। আমার কথা শোনো,
ঈশান কিছু একটা ভেবে তারপর আবারও বলতে লাগলো। ইস্যু আম্মু ঠিকই বলেছে, আমাদের বিয়ে করতে হবে। ইস্যু শোনা, চলো আমরা বিয়ে করব, না হলে সবাই আমার থেকে তোমাকে দূরে সরিয়ে দেবে, অন্য কোথাও তোমায় বিয়ে দিয়ে দিবে, আমি তোমাকে হারিয়ে ফেলবো। তুমি তো আমাকে হারাতে চাও না, বলো জান? আমাকে একটু বলো, তোমার মুখে বলতে হবে না, শুধু মাথা নেড়ে বলো, তোমার কাউকে এক্সপ্লেন করতে হবে না। ভয় পেও না বেবি, আমি সবাইকে বুঝিয়ে বলবো। দেখো, কেউ তোমার উপর রাগ করবে না, সবাই যা বলার আমাকে বলবে। আমাকে একটা সুযোগ দাও, আমি তো তোমাকে ভালোবাসি সোনা। আম্মু হাজার চেষ্টা করেও ঈশানকে থামাতে পারল না। ঈশান ঈশিতাকে জোর করে রুম থেকে নিয়ে বেরিয়ে যেতে গেলেই তখন আম্মু ওকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তখন ঈশিতা ছোটার চেষ্টা করলে তখন ঈশান বুঝতে পারল মেয়েটা এত সহজে যাবে না, তাই ওকে পাজাকোলা উঠিয়ে নিল। ঈশান বাসার বাইরে এসে যখনই গাড়িতে উঠতে যাবে তখনই আব্বু এসে সামনে দাঁড়ালো। আব্বুকে দেখে ঈশান কিছুটা ভয় পেয়ে গেলেও ঈশিতাকে বলতে লাগলো। গাড়িতে ওঠো ইস্যু, আজকে আমরা বিয়ে করব। আব্বু আম্মু কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। তুমি আমার থেকে দূরে গেলে আমি কিন্তু বাঁচতে পারবো না ইস্যু। আজকে আমরা বিয়ে করে আসব, তারপর দেখি আব্বু আম্মু আমাদের কি করে আলাদা করে। কি হচ্ছে এখানে? ঈশান, মেয়েটার সাথে জোর জবরদস্তি কেন করছো? সেদিন শায়লা বেগম তার হাজবেন্ডকে কল করেছে যেন ওনার জীবনের সবচেয়ে বড় ভুল করেছিল, আর সেটাই যেন ঈশানের জীবনটা এখন এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আব্বুর কথার জবাবে ঈশান কিছু বলতে যাবে তার আগেই আব্বু এসে জোর করে ঈশানের হাত থেকে ঈশিতাকে ছাড়িয়ে নিল। তারপর এক হাতে ওকে জড়িয়ে ধরতে মেয়েটা কেঁদে উঠল। ঈশানের আজকে এমন অদ্ভুত বিহেভিয়ারে ঈশিতা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। এবার ঈশান ঈশিতার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো। ইস্যু সোনা, আসো আমার কাছে, কাছে আসো। দেখো, আমি তোমার সাথে কোনো বাজে বিহেভ করবো না, তুমি আমার সাথে চলো, আব্বুকে ছেড়ে দাও। ইস্যু বেবি প্লিজ আসো আমার সাথে, আজকে আমরা বিয়ে করব, না হলে আব্বু তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। তুমি আব্বুকে বলো তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। এবার আব্বু ঈশিতাকে ছাড়িয়ে নিল। আম্মু এসে ঈশিতাকে নিজের কাছে নিয়ে নিল। এর মাঝে ভাইয়া ভাবি কোথা থেকে যেন এসে গাড়ি থেকে নামলো। ওরা এতক্ষণ হয়তো বাসায় ছিল না। ভাইয়া ভাবি এসে এরকম কিছু দেখেই বাসার সামনে দাঁড়িয়ে রইল। কিছু বুঝে ওঠার আগেই আব্বু কষিয়ে ঈশানকে কয়েকটা থাপ্পড় মারল। ঈশান কিছু বলতে যাবে তার আগেই আব্বু কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছে মতো ওকে আঘাত করতে লাগলো। আব্বুকে কেউ আটকালো না, না ভাইয়া, না ভাবি, আর না আম্মু। ঈশিতা কেঁদেই চলেছে আর আম্মুকে জড়িয়ে ধরে রেখেছে। আব্বু ঈশানকে এমন বেধড়ক মারছে দেখে এবার আম্মু ঈশিতাকে ছেড়ে দৌড়ে এসে আব্বুর হাতটা ধরে ফেললো আর বলতে লাগলো। ওগো, তুমি আর ছেলেটাকে মেরো না, ও ভুল করেছি। ঈশান আর কখনো এরকম ভুল করবে না। তুমি দয়া করে এবারের মতো ওকে মাফ করে দাও। ঈশানের পুরো দাগ বসে গেছে, কয়েক জায়গায় তো টি শার্ট ছিঁড়ে পর্যন্ত গেছে। আব্বু ঈশানকে আঘাত করতে করতে নিচে ফেলে দিয়েছে। ছেলেটা নিচে হাঁটু গেড়ে বসে আছে। আব্বুকে থামতেই ঈশান ঈশিতার দিকে তাকালো আর বলল। তুমি তো এটাই চেয়েছিলে তাই না ইস্যু? তুমি আমাকে ভালোবাসো না, আজকে সেটা প্রমাণ করে দিলে। আমাকে অনেক ভয় পাও তাই না? হ্যাঁ হ্যাঁ, ও তোকে ভয় পায়, কারণ তুই একটা বাজে ছেলে, তুই একটা রাগী ছেলে। তোর মতো রাগী ছেলের সাথে ওর বিয়ে হলে ও কখনোই ভালো থাকতে পারবে না। আমি নিজের হাতে মেয়েটার জীবন নষ্ট করতে পারবো না। তুই যতটা বিগড়ে গেছিস, ওর মতো একটা নাজুক মেয়েকে তোর সাথে বিয়ে দিলেই ও কখনো ভালো থাকবে না। সেজন্যই ও তোর সাথে যেতে চাইছিল না। তুই জোর করে ওকে টর্চার করছিলি। এই মুহূর্তে তুই আমার চোখের সামনের থেকে দূর হয়ে যাবি, না হলে আমি ভুলে যাব তুই আমার ছেলে। আমি তোকে চোখের সামনেও আর দেখতে চাই না। আব্বু এরকম কিছু করো না প্লিজ, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ওকে না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দয়া করে এরকম কিছু করো না আব্বু, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আমি ভালো হয়ে যাব আব্বু, তোমরা বলেছো, আমি সেই জন্য অফিসেও যেতে শুরু করেছি। আমি ওর জন্য সব কিছু ছেড়ে দেবো, দেখে নিও। আমি তো অনেক ভালো হয়ে গেছি, বলো তুমি যা বলো আমি তাই শুনি।
তারপরও কেন আমাকে আবার ইস্যুর থেকে দূরে সরিয়ে দিচ্ছ? ইস্যু, তুমি আব্বুকে বলো না আমাকে ভালোবাসো, প্লিজ ইস্যু। ঈশানের সেদিনের ওই আর্তনাদ ঈশিতার কান পর্যন্ত পৌঁছয়নি। মেয়েটা সেই তখন থেকে কান্না করেই যাচ্ছে। ও প্রচণ্ড ভয় পেয়েছে, সেটা মুখ দেখে বোঝা যাচ্ছে। আর সেটাই যেন ঈশানের জন্য খারাপ হয়ে গেল। আব্বু আবারও ওকে আঘাত করতে গেলে এবার ভাইয়া এসে আব্বুকে আটকে দিল আর ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঈশান, আমি তোকে বারবার বলেছিলাম কোনো পাগলামি করিস না। ওই মেয়েটাকে যতটা বুঝমান মনে হয় ততটা বুঝদার ও নয়। তুই কেন বুঝতে চাইছিস না? ও তোকে ভালোবাসে না। আব্বু ওর সাথে তোর বিয়েটা কখনোই দেবে না। তুই কি এখনো বুঝতে পারছিস না যে ও তোকে ভালোবাসে না? ভাইয়া, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ইস্যু আমাকে ভালো না বাসলেও আমিও ওকে চাই। আমি আমি ভালো হয়ে যাব। তুমি আব্বুকে বলো না। ইমন, আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না। তোমার ভাইকে বলো এখান থেকে চলে যেতে। এই বাসায় আজকের থেকে ওর কোনো জায়গা হবে না। যতদিন পর্যন্ত না ঈশিতা বিয়ে হবে ততদিন পর্যন্ত ও যেন এ বাসাতে না আসে। শাইলা, তোমার ছেলে আমার চোখের সামনে আসলে আমি গুলি করে মারবো। ভুলে যাব ও আমার সন্তান। ওগো, তুমি এসব কি বলছো? ও এখান থেকে চলে গেলে আমি কি করে ভালো থাকবো? আমার দুইটা মাত্র ছেলে, তুমি ওকে তাড়িয়ে দিলে কি করে বাড়িটায় হাসি থাকবে বলো? শায়লা, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ওর মতো একটা বদমাস ছেলেকে আমার দরকার নেই। ওকে এখান থেকে এক্ষুনি চলে যেতে বলো। আমি ওকে একদমই সহ্য করতে পারছি না। আব্বু ঈশানের সাথে প্রচণ্ড পরিমাণে সিন ক্রিয়েট করতে লাগলো। ঈশান বাসার ভিতরে যখনই যেতে নিবে তখনই আব্বু ওর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে কয়েকটা থাপ্পড় মারল। তারপর ঘাট ধরে বাসা থেকে বের করে দিল। আব্বুর করা আদেশ জারি হলো। ঈশান যেন কোনো মতেই বাসায় ঢুকতে না পারে। আব্বু ঈশানকে সত্যি আর বাসায় ঢুকতে দিল না। ঈশান বাসার সামনেই বসে রইল। আব্বুর কথার বাহিরে কেউ কোনো কাজ করতে পারে না, তাই ঈশানকে কেউ বাসার ভিতরে যাওয়ার কথাটা বলতে সাহসটাও পেল না। ঈশান বাসার সামনে মাঝরাত অবধি রইল। বারবার ঈশিতাকে কল করলো, তারপরও মেয়েটা কল রিসিভ করলো না। ঈশানের খুব রাগ হলো। রাগের মাথায় ঈশান ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলল। ঈশান কিছুক্ষণ কান্নাকাটি করে চলে গেল। তারপর থেকে 7টা দিন ঈশানের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তারপর যখন খোঁজ পেয়েছে তখন পুরো 2টা সপ্তাহ কেটে গেছে। ঈশান কোথায় থাকে, কি করে, সেটা ভাইয়া খোঁজ খবর নিয়েছিল। কেউ জানতো না ছেলেটা কোথায় কোথায় থাকে আর কী বা করে। ঈশান ফোনটাও ভেঙে ফেলেছিল, তাই কেউ আর যোগাযোগ করতে পারেনি। সেদিনের পর থেকেই ঈশান ওদের ফার্ম হাউসে চলে যায়। সেদিন থেকেই কেউ ওর খোঁজ খবরও করেনি আর ঈশান বাড়িতে আসার চেষ্টা করেনি। শায়লা প্রতিনিয়ত কেঁদে চলেছে ছেলের জন্য। ঈশিতা দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখেছে। এইটুকু তো মেয়েটা বুঝতেই পেরেছে যে ঈশানের জন্য ও চাচি আম্মু কান্নাকাটি করছে। চাচি আম্মু ওকে নানা কথা বলে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ঈশিতা শুধু ফ্যাল করে তাকিয়ে থেকেছে। ভদ্রমহিলার কোনো কথাই যেন মেয়েটা শোনেনি। সেদিনের পর থেকেই ঈশান আর বাসায় যাওয়ার চেষ্টাই করেনি। তারপর পার হয়ে গেছে পুরো একটা মাস। এই একটা মাসে এলোমেলো অগোছালো হয়ে গেছে ছেলেটা। আম্মু ভাইয়ার মাধ্যমে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলে ভাইয়া প্রথমে আব্বুর কথা ভেবে খোঁজ খবর নিতে চায়নি, কিন্তু একমাত্র ভাই কতদিনই বা রাগ করে থাকবে। ঈশানের এরকম কর্মকাণ্ডে ভাইয়া বিরক্ত হলেও পরবর্তীতে আম্মুর কান্নাকাটিতে ঈশানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তারপর শেষে জানতে পারে ঈশান নেশার মধ্যে জড়িয়ে গেছে আর এখন ওই ফার্ম হাউসে পড়ে থাকে। শায়লা বেগম জানার পর বড় ছেলেকে বলেছে তার ভাইকে বাসায় ফিরিয়ে আনতে, কিন্তু ভাইয়া ঈশানের সাথে চেষ্টা করেও দেখা করতে পারেনি। আম্মু বারবার কান্নাকাটি করেছে বলে ভাইয়া কয়েকবার চেষ্টা করে শেষে ঈশানের সাথে দেখা করতে পারে, কিন্তু ঈশান বাসায় যাবে না বলে দিয়েছে। উল্টো কিছুদিনের মধ্যে বাইরে চলে যাবে বলে জানিয়ে দিয়েছে। ঈশিতা ওর ভালোবাসাটা বোঝার চেষ্টাই করেনি, পাগলা সাইকো ভেবেছে। আর আব্বু ঈশিতার থেকে ওকে দূরে সরিয়ে দিয়েছে।
তাই রাগের মাথায় ঈশান সিদ্ধান্ত নিয়েছে ও দেশেই থাকবে না, আর আপনজনদের থেকেও দূরে চলে যাবে। সেটাই হবে ওদের থেকে আর নিজের জন্য সবচেয়ে বড় শাস্তি। শেষে যখন আম্মু এসব বিষয় জানতে পারলো, তারপর থেকেই গত এক সপ্তাহে আব্বুর সাথে কথা বলার চেষ্টা করেছে ঈশানের ব্যাপারে, কিন্তু আম্মু যতবারই ঈশানের কথা বলেছে ততবারই আব্বু রেগে গিয়েছে। শেষে ভদ্রমহিলার কান্নাকাটিতে আব্বু কোনো কথা না বললেও পরবর্তীতে শাইলা বেগম বলেছে যে বাড়িতে ওনার ছেলে নেই সে বাড়িতে উনিও থাকবেন না, তাই চুপ করেছিল। তখন ভদ্রমহিলা ভেবেছে একবার ছেলেকে বাসায় নিয়ে আসলে অন্তত আফজাল সাহেব ওকে ফিরিয়ে দিতে পারবে না, তাই শাইলা বেগম ফার্ম হাউসে চলে যায়। তারপর গিয়ে 15 মিনিট যাবৎ কলিং বেল দেয়, কিন্তু কেউই দরজা খুলছিল না। শেষে বাসার কাজের লোক এসে দরজা খুলে দিতেই কি হলো আর ঈশানকে আম্মু কেমন অবস্থায় পেল সেটা আপনারা জানতেই পেরেছেন। আম্মু ঈশানকে অনেকক্ষণ ডাকার পর ও উঠে বসলো, আর আম্মুকে বসে থাকতে দেখে চোখ টলতে টলতে বলল, আম্মু তুমি এখানে? আম্মু ঈশানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ঈশান চুপ করে রইল, তারপর নিজেকে ছাড়িয়ে নিল। আম্মু চোখের পানি মুছে দিয়ে গায়ে একটা টি শার্ট জড়িয়ে তারপর উঠে ফ্রেশ হয়ে আসলো। তারপর বেডে বসে যখনই একটা সিগারেট আম্মুর সামনে ধরাতে যাবে তখনই আম্মু সেটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল আর বলতে লাগলো, কি শুরু করেছো তুমি এগুলো? এসব তো আমি আগে থেকেই খাই, মাঝখানে বাদ দিয়ে দিয়েছিলাম। ছাড়ো সব কথা। এখানে কেন এসেছো তুমি? তোমার হাজব্যান্ড আসতে দিল এখানে? তার না করা আদেশ আমার সাথে ওই বাসার কেউ যোগাযোগ করতে পারবে না। তুমি এখানে আসো, ভয় লাগছে না আম্মু যদি ভদ্রলোক তোমাকে বাসা থেকে বের করে দেয়? আব্বুর সম্পর্কে কেউ এমন করে কথা বলে? বাবা হলে পারতো ছেলের এরকম কষ্ট দেখতে? আমি নাকি বাজে, রাগী, পকেটে ছেলে? আমার নাকি কোনো যোগ্যতাই নেই ওই বাসাতে থাকার? তাহলে কেন এসেছো এখানে? তোমরা থাকো তোমাদের মতো, আর আমাকে আমার মতো থাকতে দাও। দেখো, আর যাই হোক ওনার সম্পর্কে কিছু বলো না। অন্তত যদি এখানে আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য আসো তাহলে আমি যাব না। তোমাকে ছাড়া আমি ওই বাসাতে থাকতে পারছি না আব্বু। আমার বুকটা হাহাকার করে, বাসাটা কেমন ফাঁকা লাগে। এখন আর কেউ বলে না আম্মু এটা চাই ওটা চাই, কেউ আবদার করে না। আমি আমার ছেলেকে ফিরিয়ে নিতে এসেছি। তুমি আর এগুলো খাবে না? আমাকে কথা দাও আব্বু। নিজের এই কি হাল করেছো, শরীরের এই কি অবস্থা করেছো, একটাবার দেখেছো? এরকম করার মানে কি? তুমি এক্ষুনি আমার সাথে বাসায় যাবে, আর যদি বাসায় না যাও তাহলে কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না। আম্মু, ভাইয়াও কয়েকবার এসেছিল, আমি তোমাদের কাউকে বলিনি এখানে এসে আমার জন্য কান্নাকাটি করো। তোমার আর একটা ছেলে আছে, আর বৌমার মতো মেয়েও আছে, তাদের নিয়ে থাকো না। আমার জন্য কেন তোমাদের এত কষ্ট হবে? তোমাদের হাজব্যান্ডকে বলে দিও আমি আর ভুলেও ওনার চোখের সামনেও যাব না, আর না ওই বাড়িতে গিয়ে ওঠার চেষ্টা করব। কী সব আজে বাজে কথা বলছো আব্বু? আর এসব বলবে না। তুমি আমার সাথে বাসায় যাবে। আমি তোমার আব্বুর সাথে কথা বলে এসেছি, সে বলেছি তোমাকে নিয়ে যেতে। আমি তোমার আব্বুকে বুঝিয়েছি। এখন বাসায় চলো। দেখো আব্বু, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে আম্মু? কিসের কথা বলছো? আমাকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না। আমি জানি কোনো কিছুই ঠিক হবে না, আর ঠিক হওয়ার জন্য তোমার হাজব্যান্ড বিগড়ে দেয়নি। থাকলে সেটা আগেই হতো। উনি মুখ দিয়ে একবার যেটা বলে সেটাই করে ছাড়ে। ছোটবেলা থেকে দেখে আসি উনি যেটা চান, উনি যেটা বলেন সেটাই হয়। আমাদের চাওয়া পাওয়ার কোনো মূল্যই নেই ওনার কাছে। ওনার মতের বিরুদ্ধে গিয়ে কেউ কথা বলতেও পারবে না, আর না অন্য কারো মতামত জানানোর কোনো সুযোগ আছে। তাই আমি আর ওই বাসায় ফিরে যাব না। এখানে থেকে আমি নিজের মতো চলছি। আমাকে আমার মতো থাকতে দাও। তোমরা তোমাদের মতো থাকো না। আমি তো তোমাদের বাসায় ওখানে থাকছি না, আর ইন্টারফিয়ারও করছি না। আমাকে আমার মতো এখানে পড়ে থাকতে দাও। আর জোর করে আমাকে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করো না আম্মু, সেটা ভালো হবে না। আর পরবর্তীতে আব্বু আবারও সেই আমাকে বাসা থেকে বের করে দিবে। আমি আর চাইছি না কোনো ঝামেলা হোক। খামাখা আব্বু তোমার উপর রাগ করবে, সেটা আমার ভালো লাগবে না। তুমি চলে যাও। বলছি তো এরকম কিছু হবে না। তুমি আমার সাথে বাসায় চলো, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তোমার আব্বুকে বোঝাবো আর সব কিছু ঠিকঠাক করে দিব। তুমি শুধু আমাকে একটু সময় দাও।
আব্বু সেদিনের পর আর কোনো পাত্র ঈশিতাকে দেখতে আসেনি। তাহলে বুঝতে পারছো যে তোমার আব্বু নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে। আম্মু, আমি এসব বিষয়ে কোনো কথা শুনতে চাইছি না, আর না বলতে চাইছি। দয়া করে এসব বিষয়ে কোনো কথা বলো না। অন্য কিছু যদি বলার থাকে তাহলে বলো, আর না হলে এখান থেকে চলে যাও প্লিজ। আমাকে এরকম বারবার এসে ডিস্টার্ব করো না। আমি তো বলছি আমি ওই বাসায় ফিরে যাব না, যেখানে আমার আমার মতো বাজে আর কোলাঙ্গার ছেলেকে আব্বু কিছুতেই অ্যাকসেপ্ট করেনি। সেখানে আমি কী করে থাকি? আমার মতো একটা বাজে ছেলে তোমাদের ওই বাসায় না থাকলেও তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি থাকলে তোমাদের অনেক সমস্যা হবে, তোমাদের মান সম্মানে লাগবে। আমি তো পাগলামি করি, অনেক বেশি বদমাইশি করি, তারপর দেখবে আমার জন্য তোমাকে এই কথা শুনতে হবে। খামাখা আমাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করো না। ঈশান এবার রুম থেকে বের হতে নিলে আম্মু বলতে লাগলো, আমার কথা শুনবে না তো? আমার সাথে বাসায় যাবে না? ঠিক আছে, যেতে হবে না। আজকে যদি তুমি বাসায় না যাও আর কখনো আমাকে আম্মু বলে ডাকবে না। আমার যদি কিছু হয়েও যায় তারপরেও কিন্তু তুমি আমার সামনে আসবে না। আমিও তোমাকে আর দু চোখের সামনে দেখতে চাই না। আজকে যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমাকে আম্মু ডাকার কোনো দরকার নেই। আম্মু, কী সব যাতা বলছো? এসব বলে ইমোশনাল করে দিও না তো। আমার মধ্যে কোনো ইমোশন, আবেগ আর বেঁচে নেই। এসব বলে আমাকে ইমোশনাল করতে পারবে না। ও আমার কিছু হয়ে গেলে তাতেও তোমার কিছু যায় আসে না। আম্মু প্লিজ এসব আজে বাজে কথা বলো না তো। খামাখা আমাকে জোর করে নিয়ে তারপর তোমাকে আব্বুর কাছে কথা শুনতে হবে। তাহলে আমার সাথে বাসায় চলো। যদি না যাও তাহলে আমি তোমার জন্য অনেক কান্নাকাটি করব। তুমি খুব ভালো করে জানো যে কান্নাকাটি করলে আমার শ্বাসকষ্ট হয়। এখন তুমি কি চাও তোমার জন্য আমি অসুস্থ হয়ে পড়ি? আম্মু ইমোশনাল ব্ল্যাকমেল করে ঈশানকে ইমোশনাল করে দিল, যার জন্য ছেলেটা চুপ করে রইল। তখন আম্মু এসে ওর মাথায় হাত বুলিয়ে দিল। ঈশান গিয়ে আবারও বেডে বসে পড়ল। আম্মু পাশে বসতেই ঈশান আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কতক্ষণ শুয়েছিল জানা নেই, তবে ঘুম ভাঙল, দেখলো আম্মু এখনও বসে আছে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ঈশান ঘুম থেকে উঠে ফ্রেশ হতেই আম্মু জোর করে ওকে নিয়ে গাড়িতে বসালো। আম্মু হাজারটা কথা বলে যাচ্ছে আর ঈশান আম্মুর কথা শুনে শুধু হ্যাঁ বা না বলে উত্তর দিচ্ছে। ঈশান জানে না বাসায় গেলে কি অবস্থা হবে আর আব্বু ওকে দেখার পর ঠিক কীরকম সিন ক্রিয়েট করবে। তারপরও আম্মুর এরকম কান্নাকাটির জন্য যাওয়া। তবে যাই হোক, ঈশান চাইছে না বাসায় যাওয়ার পর অন্তত আর যাই হোক ওই মেয়েটার সাথে কোনো কথা বলতে। ও চোখের সামনে থাকলেও ঈশানের প্রচণ্ড পরিমাণে রাগ হবে। তাই ঈশান ভাবলো অন্তত ওই মেয়েটাকে এখন থেকে ইগনোর করে যাবে। যে ওকে ভালোই বাসে না তাকে কোনো রকম জ্বালানোর কিংবা তার সাথে জোর করে কোনো কথা বলার ইচ্ছেটাই ঈশানের নেই। আম্মু ছেলেকে নিয়ে বাসায় আসলো। গাড়ি থেকে নামলেই তারপর বাচ্চাদের মতো ওর হাত ধরে টানতে টানতে ডাইনিং রুমে নিয়ে আসলো। ভাবি আর ঈশিতা বসে কথা বলছিল। ঈশানকে দেখেই দুজনে উঠে দাঁড়ালো। ঈশান মাথা নিচু করে রইল। ঈশিতা ওকে দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ঈশানকে দেখে ভাবি কিছু বলতে যাবে তার আগেই আম্মু বলতে লাগলো, তোমাদের আব্বু এসেছে। না, চলো রুমে চলো আব্বু। ঈশান আম্মুর কথা মতো রুমের দিকে যেতে নিলেই এবার ঈশানের সাথে দেখা হলো ভাইয়ার। ঈশান কারোর সাথেই কোনো কথা বলছে না। এলোমেলো অগোছালো লাগছে ছেলেটাকে। এক মাসেই যেন কেমন লাগছে ছেলেটাকে। তার উপর দেখে বোঝাই যাচ্ছে রাতে ঘুমোয় না আর এলোমেলো উশৃঙ্খল চলাফেরা। ঈশান এরকম কোনো দিনই ছিল না। একটু চঞ্চল আর রাগী স্বভাবের থাকলেও এরকম উশৃঙ্খল কখনো চলাফেরা করেনি। রাতে যখন খাওয়ার সময় হলো তখন আম্মু জোর করে ওকে খাবার টেবিলের সামনে নিয়ে আসতেই দেখে আব্বু বসে আছে। ঈশান ভয় পেয়ে গেল, হয়তো এখনই আব্বু রেগে গিয়ে গায়ে হাত তুলবে। ভাবনা শেষ হওয়ার আগেই আব্বু ওকে দেখে বলল, তুমি এখানে? না মানে আব্বু, আমি আসতে চাইনি। আসলে আম্মু কান্নাকাটি করছিল তাই। তোমাকে না বলেছিলাম? জানি আমাকে চোখের সামনে দেখতে চাওনি, তাই আমিও আসতে চাইনি, কিন্তু আম্মু জোর করে নিয়ে আসলো। আর আমি চলে যাচ্ছি। আমি থাকতে আসিনি এখানে।
আম্মুকে কিছু বলতে হবে না, আমি সত্যিই চলে যাব। ঈশান ভয় পাচ্ছে সেটা আব্বু বুঝতে পারল। ভাইয়া ভাবি ঈশিতা ঈশানের এমন কর্মকাণ্ড দেখতে লাগলো। এরই মাঝে আম্মু এসে ঈশানের হাত ধরে ফেললো আর বলতে লাগলো, কোথাও যাবে না তুমি, এখানেই থাকবে। তোমার আব্বু কি বলবে? আব্বু যদি তোমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে, তাহলে আমাকেও বলতে হবে। আমিও তোমার সাথে বেরিয়ে যাব। তারপর উনি ওনার এই বিশাল সাম্রাজ্য নিয়ে থাকবে। আমি আমার একটা ছেলেকে ছাড়াও থাকতে পারবো না। ওনার যদি ভালো লাগে তো উনি সবাইকে নিয়ে থাকুক, না হলে বলে দিক আমরা বাসা ছেড়ে চলে যাব। আব্বুকে দেখার পর থেকে ঈশান মাথা নিচু করে রইল। আম্মুর কথাতেই আব্বু ওনার দিকে তাকিয়ে রইল। কি হলো বলো, তোমার কি সিদ্ধান্ত? যদি বলো তোমার ছোট ছেলেকে এই বাড়িতে রাখতে সমস্যা আছে, তাহলে আমি ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। তারপরও তোমাদের কোনো সমস্যা হোক, আমি সেটা চাই না। তোমার রাগ যদি তোমার ছেলে থেকে বড় হয়, তাহলে থাকো তুমি তোমার রাগটা নিয়ে। আব্বু কথা বলছে না। এবার ঈশান বুঝে গেল ওর জন্য ঝামেলা একটা হবে, তাই আম্মুকে বলতে লাগলো, আমি কিন্তু বারণ করেছিলাম আম্মু, আমি এখানে আসবো না। তুমি আমাকে জোর করে আনলে। দেখো আব্বু তোমার উপরই রেগে যাচ্ছে। আম্মু তুমি রাগারাগি করো না তো, সামান্য বিষয় নিয়ে। তোমার যখন খুশি গিয়ে আমাকে দেখে এসো, তারপরে এখানে আসার বা থাকার কথা বলো না। তোমরা থাকো, আমি চলে যাচ্ছি। দাঁড়াও আব্বু, তুমি কোথাও যাবে না। তুমি যদি যাও, আমিও তোমার সাথে যাব। আম্মু এবার কান্নাকাটি করে কিছু এসব কথা বারবার বলতে লাগলো, তাই ঈশান চুপ করে রইল। তখন আব্বু বলতে লাগলো, ওকে কেউ বাসা থেকে চলে যেতে বলেনি সায়লা। তবে এখানে থাকতে চাই, তাহলে কোনো রকমের বদমাশি করতে পারবে না। থাকলে ভদ্রভাবে থাকতে হবে, কেউ যেন বুঝতে না পারে ও এখানে আছে। আর আগের মতো কোনো রকমের যদি উল্টাপাল্টা কাজ করে, তাহলে কিন্তু এবার চিরদিনের জন্য এ বাড়ির দরজা ওর জন্য বন্ধ হয়ে যাবে। ঈশান, শুনতে পেয়েছো তোমার আব্বু কি বলেছে? এখন থেকে ভদ্রভাবে থাকবে। ওনার কথা যদি খেলাপ করো, তাহলে আমি তোমার রাগ করব। আর তুমি নিশ্চয়ই চাও না তোমার আম্মু তোমার উপর রাগ করতে গিয়ে তার অঘটন ঘটে যাক। আম্মু তোমরা যা বলবে সেটাই হবে। আমি এখন থেকে ভালো হয়ে থাকবো, আর কোনো কথা বলবো না। তুমি কান্নাকাটি করো না, আমি সত্যিই ভালো হয়ে যাব। দেখো ঈশান কথাগুলো বলে রুমের দিকে চলে গেল। আর আম্মু কিছুক্ষণ চুপ করে থেকে খাবার বেড়ে নিয়ে ঈশানের রুমের দিকে গেল। ঈশিতা খাবার খাচ্ছিল না, শুধু ফ্যাল করে খাবারের দিকে তাকিয়ে রইল। মেয়েটা এটুকু বুঝতে পারলো যে ওর জন্যই আজকে এত কিছু হলো। সেদিন যদি বলে দিত যে ও ঈশানকে ভালোবাসে আর ওকে বিয়ে করতে চায়, তাহলে হয়তো চাচু এত রেগে যেত না। এ বাড়িতে আসার পর থেকেই চাচু ওকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছে। ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয়নি। ওর আব্বু আম্মু যা যবে থেকে মারা গিয়েছে তবে থেকেই ওকে একদম বুকে আগলে রেখেছে। কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। যেমন চাচি আম্মুকে ভালোবাসে, তেমনিও চাচু ওকে ভালোবাসে। আর ইমন ভাইয়া আর ভাবির কথা কি বলবে, ওরা তো একদম ছোট বোনের মতোই ভালোবাসে। আপন বোন থাকলেও হয়তো তাকে এমন করে ভাইয়া ভালোবাসতো না। আর ঈশান ছেলেটা ওকে ভালোবাসলো, সেটা হয়তো মেয়েটার চোখেই পড়েনি, তাই এমন করে ওকে এড়িয়ে গেল। তাই ওকে এমন করে কষ্ট পেতে হলো। এখন রাতে আর ঈশানের ঘুম আসে না, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে। আর 1 মাস আগে ঘটনাটা চোখের সামনে যেন ভাসতে থাকে। ঈশান ঠিক করে নিয়েছে এখন থেকে এই মেয়েটার সামনেও আর যাবে না। তাই আম্মুকে কিছু একটা বলবে বলে ডেকেছিল। আম্মু আসছে না দেখে আধাশোয়া হয়ে বসেছিল। একটু বাদে আম্মু এসে ওর পাশে বসতেই ঈশান উঠে আম্মুর কোলের মধ্যে মাথা রাখলো। আম্মু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঈশানের বারবার সে একই কথা মনে পড়ে যাচ্ছে। যখনই মনে হচ্ছে যে একটা মেয়ের জন্য ওকে কষ্ট পেতে হলো, তখন মাথায় ঘুরপাক খাচ্ছে। ভালোবাসা কি তাহলে সত্যি অনেক বেশি অন্যায়? এই ভালোবাসাটা কারো চোখে পড়েনি। এই ভালোবাসাটাকে সবাই সাইকোগিরি হিসেবেই ধরেছে।
কথাগুলো ভেবেই ঈশান আম্মুকে প্রশ্ন করে। আচ্ছা আম্মু, ভালোবাসাটা কি সত্যি অনেক বেশি অন্যায়, যার জন্য সবাইকে ভালোবাসতে হয় না, তাই না? আম্মু বুঝতে পারলো ঈশান কেন এই প্রশ্ন করছে। তারপর চুপ করে থেকে একটা সময় বলল, না আপু, ভালোবাসাটা কোনো অন্যায় নয়। ভালোবাসা হয় মন থেকে। কেউ যদি কাউকে না ভালোবাসে তাহলে জোর করে ভালোবাসা আদায় করা যায় না। একজন মানুষ আরেকজন মানুষকে ভালো না বাসলে কখনোই ভালোবাসাটা সম্পূর্ণ হয় না, আর পূর্ণতাও পায় না। তুমি একতরফাতে তুমি ঈশিতাকে ভালোবাসো, কিন্তু মেয়েটা তোমাকে ভয় পায়, তোমাকে ভালোবাসতে পারে না। আর ভালোবাসা কি ও হয়তো সেটাই বুঝতে পারে না। আম্মু বুঝতে পেরেছে ঈশান কিসের জন্য এমন প্রশ্ন করলো। ঈশান উত্তরটা শোনার পর চুপ করে রইল। তারপর আবারও বলতে লাগলো, না না আম্মু, আমি কাউকে ভালোবাসিনি। আমার ভালোবাসার কোনো অধিকারই নেই। ভালোবাসাটা কারো প্রতি অনুভূতি থেকে হয়। আমার কোনো অনুভূতিই নেই। আমি কাউকে ভালোবাসি না। আমি জিজ্ঞেস করলাম, ইচ্ছে হলো তাই। তুমি এক কাজ করো আব্বু, তুমি ওকে একটু ভোলার চেষ্টা করো। যাই করো, এই বাড়িতে ওকে নিয়ে কোনো গণ্ডগোল করো না। এসব বিষয়ে ওর সাথে কোনো কথা বলার চেষ্টা করো না। ওর সাথে এসব বিষয়ে কথা বলা তো দূরে থাক, ওর সাথে তুমি কোনো কথাই বলো না। এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আমি ওর থেকে সুন্দর একটা মেয়ে তোমার জন্য এনে দেব, যে তোমাকে বুঝতে পারবে। তুমি রাগ করে থাকলে চুপ করে থাকবে, তোমার প্রতি অভিযোগ করবে। কিন্তু ও তো বোকাশোকা, ও অত কিছু বুঝতে পারে না। তাই বলছিলাম কি, তুমি যদি আম্মু, ভুলে যাব ওর কথা আর আম্মু ভুলে যাব ওর কথা আর বলবে না। আমি ভুলে গেছি কাউকে ভালোবাসতাম। আর আমি তো একটা সাইকো ছেলে। আমার টর্চার সহ্য করতে পারা সবার পক্ষে সম্ভব না। আমি ওকে কেন, অন্য কোনো মেয়েকে আর জ্বালাবো না। তোমরা যখন যেটা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না তোমাদের। বলছিলাম কি আব্বু, অফিসে যাওয়া আরম্ভ করেছিলেন, এখন কি আবারও যাবে, নাকি অফিসে যাওয়াটা একেবারেই বন্ধ করে দিবে? না আম্মু, আমি আর ওই অফিসে যাচ্ছি না। তোমার হাজব্যান্ডের অফিসে তাদেরই যেতে বলো। আমি অন্য কোথাও চাকরি নিয়ে সেখানেই চাকরি করব। তোমাদের দয়া নেওয়াটা আমার পক্ষে সম্ভব না। আব্বু, এরকম করে বলতে নেই। আব্বুর উপর রাগ করে এসব কথা বলতে হয় না। তুমি তো জানো তোমার আব্বু একটু রাগী, তাই এরকম করে। হ্যাঁ জানি, রাগী, তাই আমার ভালোবাসাটা তিনি দেখতে পান না। আম্মু, আমি বলছি আমি সত্যি আর ওই অফিসে যাব না। যদি কখনো সম্ভব হয় আমি অন্য কোনো অফিসে জব নেব। এসব কথা আর বলো না তো প্লিজ। হাজার চেষ্টা করেও আম্মু ঈশানকে শোনাতে পারল না কথাগুলো। ঈশান একটা কথাই বলে গেল, ওই অফিসে আর যাবে না। পরদিন সকালে 11টা বাজে। ঈশান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে রইল, বাহিরে গেল না। আম্মুর রুমেই খাবার নিয়ে এসে নিজ হাতে খাইয়ে দিয়ে গেল। এমন করেই পুরো একটা সপ্তাহ কেটে গেল। এর মাঝে ঈশান আর বাসার অন্য কারোর সাথে কথাই বলেনি, আর রুম থেকেও তেমন বের হয়নি। আম্মু এসে ওর সাথে কথা বলে যেত আর খাবার খাইয়ে দিয়ে যেত। নানা কথা বলে ঈশিতার বিষয়টা ভোলানোর চেষ্টা করত, কিন্তু ছেলেটার মনে আর মস্তিষ্কে একটা নামই বারবার শুধু ঘোরাফেরা করছে। সেটা হয়তো সম্ভব না মুছে ফেলা। ঈশান চাইছে না ঈশিতার সামনে পড়তে, তাই ডাইনিংয়ে আসেনি কখনো। এক সপ্তাহ পরে যখন বাহিরে আসলো, খেয়াল করলো ভাবি আর ঈশিতা বসে কথা বলছে। মেয়েটাকে দেখেই ঈশান যখন বাসার বাহিরে যেতে নেবে, তখনই আম্মু প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ আব্বু? অনেক হলো বন্ধুদের সাথে যোগাযোগ করছি না, আর ফোনও নেই, তাই ভাবছিলাম একটু দেখা করে আসি ওদের সাথে। যেখানে যাও তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে, আবার কোথাও কোনো ঝামেলা পাকিও না। ঈশান আম্মুর কথাতে ভদ্র ছেলের মতো সায় দিয়ে বাহিরে চলে আসলো। ঈশিতা বুঝতে পারল ছেলেটা আজকাল বড্ড চুপচাপ হয়ে গেছে, আগের মতো আর নেই, আর পাগলামিও করছে না। আম্মু বাদে বাসার অন্য কারোর সাথেই কথা বলে না। এমন করেই দিন এগোতে লাগলো। বাসায় আসার পর থেকে ঈশান আর সবার সাথে খাবার টেবিলে বসে খাবার খায় না, আর সবাই যেখানে থাকে সেখানে যায়ও না। নিজেকে সবার থেকে সব সময় দূরে সরিয়ে রাখে।
ঈশিতা যখন বুঝতে পারছে এসব হয়তো ওর জন্যই হয়েছে, ও চাইছে ঈশানের সাথে কথা বলতে, কিন্তু ওই ছেলেটাই চাইছে না ওর সাথে কথা বলতে। ঈশিতা বারবার চেষ্টা করছে ঈশানের রুমে গিয়ে ওকে ডাকতে কিংবা নিজে গিয়ে কথা বলতে, কিন্তু ঈশান রুমের দরজা আটকে দিয়ে বসে থাকে, হয়তো চাইছে না অন্য কারোর সাথে কথা বলতে। ঈশিতা একটু একটু করে সবটাই বুঝে গেছে আর ভাবতে আরম্ভ করেছে সবটা ওর জন্য হয়েছিল। অন্যদিকে ঈশান প্রায়ই ভাবে মানুষ এতটা বোকা হতে পারে কি করে, আর ঠিক কতটা বোকা হলে মানুষ নিজের ভালোবাসাটাকে চিনতে পারে না। এত কাছে থাকার পর, এত পাগলামি করার পরও ঈশিতা কিনা ওর ভালোবাসাটাই চিনতে পারেনি। ঈশান এসব কথা ভাবে আর নিজেকে নিজেই ধিক্কার দেয়। ঈশান বাসায় আসার পর থেকে ঠিক করে নিয়েছে যত যাই হয়ে যাক আম্মুর কথার অবাধ্য হবে না। আম্মু বুঝিয়ে দিবে, ও চাইলেই নিজেকে পাল্টে ফেলতে পারে, ভালো হতে পারে। ঈশান এরই মাঝে একটা জবের জন্য ওর বন্ধুদের সাথে যোগাযোগ করলে ওরা তেমন কিছু জানাতে পারলো না। অনেক রিকোয়েস্ট করার পর বন্ধু মেহেদি বলতে ঈশানকে জানালো, জব একটা তোকে দিতে পারি, কিন্তু এত বড় লোক বাড়িতে ছেলে হয়ে কিনা এত ছোটোখাটো জব করবি? আমার তো সেটাই মাথায় আসছে না। জীবনে বাস্তবটা সামনে থেকে দেখতে চাই। সাধারণ একটা ছেলের জীবন ঠিক কতটা কঠিন সেটা ফিল করতে চাইছি। আব্বু অনেক কিছু আছে, আব্বু স্বপ্ন থেকে হাত সরিয়ে নিলে আমি বারবার শূন্য। আর বাবা হিরো, আমি সেই হিরোর তকমাটা লাগিয়ে ঘুরতে চাই না। আমি চাইছি নিজে কিছু করতে, নিজের খরচটা নিজে চালিয়ে নিতে। ও বাড়িতে থাকলেও আমার আর কোনো ইচ্ছে নেই কারো ঘাড়ের উপর বসে খাওয়ার। এখন তোর ইচ্ছা হলে জবটা দিবি, না হলে কালকে থেকে আমাকে ঘোরাঘুরি করে চাকরিটা করতে হবে একটা জবের জন্য। ঠিক আছে, আমি আব্বুর সাথে কথা বলে দেখি। তুই তোর কাগজপত্রগুলো ঠিকঠাক মতো নিয়ে কালকে অফিসে আসিস। আমি আব্বুকে তোর কথাটা জানাবো। পরদিন ঈশান মেহেদির আব্বুর সাথে কথা বলল। ভদ্রলোক বেশ কিছুক্ষণ ধরে ওর কাগজপত্র দেখে চুপ করে রইল। তখন ঈশান বুঝতে পারল যে জবটা ওকে আর যাই হোক দিতে চাইছে না। তাই ঈশান কাগজপত্রগুলো ঠিকঠাক করে নিয়ে বেরিয়ে যেতে নিলেই তখন ভদ্রলোক বললেন, এই ছেলে, আমি তোমাকে যেতে বলছি। এত রাগ জেদ আর ইগো নিয়ে কখনো জব করতে পারবে না। অন্যের অধীনে জব যদি করতেই হয় তাহলে এই রাগটাকে কমাতে হবে, না হলে অফিসের অন্য কলিগের সাথে মিসবিহেভ করে ফেলতে পারো। এখন যদি তোমার ইচ্ছা থাকে তো কালকে থেকে জয়েন করতে পারো, আর না হলে তোমার মতো অন্য কোথাও জবের খোঁজ করতে পারো। ভদ্রলোকের এমন কথা শুনে ঈশান বেশ খুশি হলো, তাই ওনার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি ভেবেছিলাম আমার সার্টিফিকেটগুলো আপনার পছন্দ হয়নি, কিংবা আমার শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে আপনি চাকরিটা দিতে চাইছেন না, তাই না? সব সময় শিক্ষাগত যোগ্যতাতেই সবকিছু প্রকাশ পায় না। কলেজে লাস্ট স্টুডেন্টও কিন্তু জব করে, ভালো কিছু করতে পারে। ফার্স্ট স্টুডেন্টও কিন্তু অকালে ঝরে যায়। তাই সব সময় সব কিছু এই সার্টিফিকেট দিয়ে হয় না, মেধা আর আউটসোর্স বিবেচনা করতে হয়। দেখলাম তোমার সব কিছু মোটামুটি ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। কালকে থেকে তুমি জয়েন করতে পারো। আর হ্যাঁ, তোমার স্যালারি করলে হয় বলো? আঙ্কেল, আপনার যা খুশি দিয়েন, আমার শুধু একটা জব চাই। আপনি একবার যখন বলেছেন আমি কালকে থেকে জয়েন করব। ভদ্রলোক ছেলেটার এরকম কথা শুনে খুব খুশি হলেন। মেহেদির আব্বু ভালো করেই জানে ছেলেটা কার আর কত বড় ফ্যামিলির, তারপরও অন্য কারোর অধীনে জব করতে চাইছে। মেহেদি আব্বুকে বুঝিয়ে বলেছে, তাই ঈশানকে আর বাড়তি কোনো প্রশ্ন করলো না। ঈশান বাসায় এসে আম্মুকে বিষয়টা জানালে আম্মু চুপ করে রইল। ঈশান ভেবেছিল আম্মু হয়তো ও চাকরির খবরটা পেয়ে অন্তত খুশি হবে, কিন্তু তেমন কিছু হলো না। তাই ঈশান বলল, আমি জব পাওয়াতে তুমি খুশি তাই না আম্মু? আমার ইচ্ছে ছিল না অন্য কোথাও জব করার, কিন্তু আমি চাই নিজের যোগ্যতায় কিছু করতে। অবশ্যই চাকরিটাও আমার যোগ্যতায় আমি পাইনি, তারপরও কাজের মাধ্যমে আমার যোগ্যতা প্রকাশ করতে চাই। এই জবটা করতে অন্তত তুমি আর না করো না। অন্য কোথাও জব করার কি খুব বেশি দরকার ছিল? তুমি সেটা নিজেও খুব ভালো করে জানো। আমার জন্য এসবের দরকার ছিল কিনা।
এমন করেই দিন যেতে লাগলো। জবে জয়েন করার পর থেকেই কয়েকটা দিনেই ঈশান নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে। রোজ সকালে অফিসে যায় আর রাত করে বাসায় ফিরে কোনো রকমে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, কারোর সাথেই কোনো কথা বলে না। সেদিন বাসায় আসার পর আব্বুর সাথে কথা হয়েছিল, তারপর এই পর্যন্ত আব্বুর সাথে দেখা হলেও ঈশান কথা বলেনি। সেখানেই দেখেছে, সেখান থেকেই মাথা নিচু করে চলে গেছে। আর আব্বুও বুঝতে পেরেছে ছেলে তার কাজের জন্য অনুতপ্ত। এর মাঝখানে ঈশিতা কয়েকবার নিজ থেকে ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলেও ঈশান তাকে এড়িয়ে গেছে। 1 মাস পরের ঘটনা। সেদিন অফিসের কাজ শেষ করে রাত 8টায় বাসায় ফিরে ঈশান ফ্রেশ হয়ে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আম্মু হয়তো কিছুক্ষণের মধ্যেই রুমে খাবার নিয়ে যাবে। ভাবনার মাঝেই কেউ দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। আম্মু এসেছে ভাবলো ঈশান, কিন্তু আম্মু কোনো কথা বলছে না। আজকে আবার কি হলো? কথা বলছে না কেন আম্মু? একটু বাদেই ঈশান বুঝতে পারলো কেউ একজন এসে পাশে দাঁড়ালো। ঈশান পাশ ফিরতেই দেখে ঈশিতা ওর পাশে দাঁড়িয়ে আছে। ঈশান চোখ জোড়া ফিরিয়ে নিয়ে বলতে লাগলো, হঠাৎ আমার রুমে কি মনে করে? আপনার এখানে কি চাই? আপনাকে এখানে কেউ দেখে ফেলে ভুল ভাবে, মনে করবে আমি জোর করে আপনাকে রুমে নিয়ে এসেছি। যদি কিছু বলার থাকে বলুন, আর না হলে এখান থেকে চলে যান দয়া করে। মেয়েটা হাত মোচড়াতে লাগলো, কোনো কিছুই বলছে না। এবার ঈশান রুম থেকে চলে যেতে নিলেই ঈশিতা বলতে লাগলো, না মানে আসলে আপনার সাথে আমার কথা ছিল, যাবেন না প্লিজ এখান থেকে। আপনার আমার সাথে কথা থাকলেও আমার আপনার সাথে কোনো কথা নেই। আপনার কোনো কথা আমার শোনার মতো কোনো ইচ্ছে নেই। বাড়িতে অনেক মানুষ আছে, তাদেরকে আপনি বলতে পারেন। এরপর আর ভুলেও আমার রুমে আসবেন না। আমি আর কারোর সাথে কোনো সিনক্রেট করতে চাই না। আপনি এমন করে কথা বলেন কেন? কথাগুলো আপনাকে বলার জন্য এসেছি। এসব বাসার অন্য কাউকে বলার বিষয় নয়। ঈশান একটু চুপ করে থেকে ভাবলো, কথা না শুনতে চাইলেই বেশি বাড়বে, তাই কি বলবে শুনে নিলেই আর জোর করতে পারবে না। তাই বলল, যেটা বলার বলে এখান থেকে চলে যান। আমি চাইছি না কেউ আমাদের দেখে ফেলুক, তাতে আমাকে ভুলটা বুঝবে, তারপর আমার বাসা থেকে আবার বের করে দেবে। সেটা যদি চান তাহলে এখানে দাঁড়িয়ে থাকবেন, আর না চাইলে বলে চলে যান। মেয়েটা সেই আগের মতোই চুপ করে রইল। তারপর অনেক চেষ্টা করে আমতা আমতা করে বলতে লাগলো, আসলে গত 2 দিন আগে লোকজন এসে আমাকে দেখে গেছে, ওদের নাকি আমাকে পছন্দ হয়েছে। তাই বলছিলাম কি আপনি যদি... তো ঈশানের জবাবে ঈশিতা চুপসে গেল। ঈশিতা ভেবেছিল ঈশানকে এসব বললে ছেলেটা রেগে গিয়ে বলবে অন্য কারোর সামনে গিয়ে কেন বসলো আর কেন অন্য কোথাও বিয়ে করে নিতে চাইছে। কিন্তু ঈশানের এখন আর আগে সেই পাগলামিটা নেই। ঈশান সমস্যার জবাবটা দিয়ে চুপ করে রইল। তখন ঈশিতা আবারও বলতে লাগলো, বলছিলাম যে আপনি যদি সবাইকে বলতেন আমি এই বিয়েটা করতে চাই না, তাহলে... আমি কেন বলতে যাব? আপনার লাইফ, আপনি কি করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর একটা কথা, আপনি আমার রুমে এসেছেন, আপনার এসব অবান্তর কথা আমি শুনেছি, সেটাই আপনার জন্য অনেক। একবারও কি আপনার মনে হচ্ছে না এগুলো আমাকে বলাটা টাইম ওয়েস্ট করা ছাড়া আর তেমন কিছুই নয়? এইসব কথা বলার জন্য আমার কাছে আর আসবেন না। না আমি এইসব কথা শুনতে চাইছি, আর না আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার আছে। এখনই এখান থেকে যান। কার বিয়ে ঠিক হলো না হলো, কোথায় বিয়ে করলেন না করলেন, সেটা একান্ত আপনার আর আপনার চাচ্চুর ব্যক্তিগত ব্যাপার। আমাকে এসব বলতে আসবেন না। মেয়েটার চোখে পানি টলমল করছে, কে জানে কাঁদছে কিনা। ঈশান একটাবারও মেয়েটার দিকে তাকালো না। কিছুক্ষণ চুপ করে থাকতেই ঈশান রুম থেকে বেরিয়ে যেতে নিলেই তখন ঈশিতা সেখান থেকে বেরিয়ে গেল। ঈশান রুমে দরজা আটকে দিল। আর একটু বাদেই আম্মু এসে খাবার দিয়ে যেতেই ঈশান খাবার খেতে আরম্ভ করলো। এতদিন পর মেয়েটা আসছে ওর বিয়ের খবর জানাতে, খুব মজা পাচ্ছে ওকে এমন হালে দেখে। পরদিন যথারীতি ঈশান অফিসে চলে গেল। আব্বুও অফিসের জন্যই বের হয়েছিল। ওর মাঝে ঈশিতা চাচুর রুমে আসলেই দেখলো চাচু অফিসের জন্য রেডি হচ্ছে। ঈশান রুমে এসে হাত মোচড়াতে লাগলো। চাচু এমন কিছু দেখে জিজ্ঞেস করলো, মামনি, তুমি কিছু বলবে? ঈশিতা চাচুকে বলতেও পারছিল না ওর এই বিয়েতে মত নেই।
তাই ইতস্তত করতে লাগলো। তারপর যখন চাচু বুঝতে পারলো মেয়েটা ভয় পাচ্ছে, তখন এসে ওকে এক জায়গায় বসালো। তারপর ওর মুখোমুখি বসে বলতে লাগলো, কি হয়েছে আম্মু, বলো আমাকে। আমি তো তোমার আব্বুর মতো। আব্বু, বলো কি হয়েছে, আমি সব ঠিক করে দেব। তোমার কিছু দরকার হলেও বলো, যদি কোনো কিছু জানার থাকে তাও বলো। ঈশিতা আমতা আমতা করতে লাগলো। চাচু ওকে বারবার অভয় দিতে লাগলো। তারপরও বলল, চাচু, তুমি ওই ছেলের পরিবারকে মানা করে দাও। কাদের মানা করে দিব? কয়েকদিন আগে যাদের তুমি পাঠিয়েছিলে, যারা আমাকে পছন্দ করে গেল, তাদের তুমি বারণ করে দাও। ওদের অন্য কোথাও বিয়ে করবো না চাচু। ঈশিতার এমন দ্বারা কথাতে চাচু ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইল। চাচুকে এমন চোখে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা ভয় পেয়ে মাথা নিচু করে কেঁদে ফেলল। মেয়েটা মুহূর্তের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, চাচু, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, তুমি বারণ করে দাও। দেখো, এখনো তো সময় আছে। ওরা শুধু বিয়ের কথা বলে গেছে, আমাকে পছন্দ হয়েছে সেটা বলেছে, আমি অন্য কোথাও বিয়ে করবো না। এরই মাঝে আম্মু রুমে এসেছে আর চুপচাপ ঈশিতার কথা শুনতে লাগলো। চাচু ঈশিতার চোখের পানি মুছে দিল। তারপর একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, ঠিক আছে, আমি ওদের বারণ করে দেব। বলবো আমার মেয়েটা ওদের ছেলেকে বিয়ে করতে পারবে না, কারণ ওই ছেলেকে তোমার পছন্দ না। কিন্তু আমাকে একটু বলো, তুমি কাকে বিয়ে করতে চাও? নাকি বিয়েটাই করতে চাও না এখন? না হলে আমি অন্য কারোর সাথে কথা বলি, তাদেরকে বাসায় পাঠাই, তারা তোমাকে দেখে যাক। না চাচু, অন্য কাউকে পাঠাতে হবে না। আমি অন্য কাউকে বিয়ে করবো না। কাউকে আমার পছন্দ না, আর কাউকে বাসায় আসতে হবে না। তুমি এসব বন্ধ করে দাও। আ- আমি আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সেটা না হয় ঠিক আছে, কিন্তু কেন বিয়ে করবে না আম্মু? কার জন্য বিয়েটা করবে না? তোমার কাউকে পছন্দ থাকলে আমাদের বলতে পারো। এবার চাচি আম্মু ঈশিতাকে জিজ্ঞেস করতে লাগলো, ও কেন বিয়েটা করবে না। বারবার মেয়েটাকে জিজ্ঞেস করতেই ও কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, তোমরা কেন বুঝতে চাইছো না? আমি তোমাদের ছেলেকে বিয়ে করতে চাই না। আমার বিয়েটা যদি দিতেই, তাহলে ওনার সাথে দাও। তারপর অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করো না। আমি অন্য কোথাও যেতে চাই না, তোমাদের কাছেই থাকতে চাই। উনি তো আমাকে ভালোবাসতো, তাহলে ওনার সাথে কেন বিয়ে দিবে না তোমরা? উনি তো এখন ভালো হয়ে গেছে, তাহলে কেন অন্য কাউকে আমাকে বিয়ে করতে হবে? সেদিনের সেই বোকাশোকা মেয়েটার কথা শুনে আব্বু আম্মু দুজনের দিকে তাকাতে লাগলো। তারপর আব্বু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ঈশান তোমাকে ভালোবাসতো, পছন্দ করতো, কিন্তু তুমি তো করতে না। আমার ছেলে অনেক রাগী আর জেদি, সব সময় সিনক্রেট করে বসে, তাই ওকে তোমার বিয়েটা না করাই ভালো। আম্মু, তুমি ওর সাথে থাকতে পারবে না। ও সব সময় রাগী মুডে থাকে, তাই তোমার উপর শাউট করবে। তুমি এসব মানতে পারবে না, কান্নাকাটি করবে। আমরা আজ আছি, কাল নেই। আমি এমন একজনের হাতে তোমাকে তুলে দিতে চাই, যে তোমাকে সব সময় আগলে রাখবে, তোমার সাথে কখনো জোরে কথা বলবে না, যেমনটা তোমার আব্বু আম্মু করতো না। তুমি ভেবেচিন্তে বলো কি করতে চাও। উনি এখন তো আর আমার সাথে কথা বলছেন। আমি চেষ্টা করছি ওনার সাথে কথা বলে, কিন্তু উনি আমাকে এড়িয়ে যায়। আমার সামনেও আসতে চায় না, সব সময় একা থাকে। আগের মতো করে আমাকে আর ডাকে না, কথা বলে না আমার সাথে। আমি কথা বলার চেষ্টা করলে আমার দিকে তাকায় না। কেন এরকম করে বলো তো? আমি বলছি তো অন্য কাউকে বিয়ে করবো না। ওনাকে বিয়ে করলে দেখবে উনি আবার আগের মতো আমার সাথে কথা বলবে। মামনি, এটা তোমার আবেগ। ঈশান তোমাকে ভালোবাসতো বলে এগুলো করতো। তুমি সেদিন ওকে রিজেক্ট করেছিলে, সেজন্য এখন আর এসব পাগলামি করছে না। তখন ঈশানের আবেগ কাজ করছে, তাই তোমাকে বিয়ে করতে চেয়েছিল, আর তুমি তো কোনো জবাব দেওনি। তারপর তোমার চাচু ওকে বাসা থেকে বের করে দিয়েছিল, সেজন্য কষ্ট পেয়েছে। আর যখন ফিরে এসেছে, বুঝতে পেরেছে তুমি ওকে চাও না, তাই আগের মতো আর পাগলামি করছে না। তাহলে এখন এইসব কেন বলছো যে আমার ছেলে আগের মতোই পাগলামিটা করুক? তুমি ওকে ভালোবাসো কিনা সেটা নিয়ে কনফিউশনে আছো, তাই তোমার এমনটা মনে হচ্ছে। মামনি, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। ঈশান ভালো হয়ে গেছে, আর এগুলো তো একটা পাগলামি ছিল। তোমার চাচ্চুর মতে এগুলো সাইকোগিরি, আর একটা সাইকো ছেলে কখনো তোমার মতো নরম মনের মেয়েকে ভালোবাসতে পারে না।
তোমাকে ভালোবেসে আগলে রাখাটা ঈশানের পক্ষে সম্ভব না। তাই তুমি তোমার চাচ্চুর পছন্দের অন্য কোথাও বিয়ে করে নাও, সেখানে ভালো থাকতে পারবে। চাচি আম্মু, তুমি এমন করে কেন বলছো? উনি না আর আমাকে অনেক ভালোবাসে। সবসময় আমাকে বুঝতে পারতো আমার কি চাই কি না চাই, কিসে ভালো লাগে, কোথায় যেতে ইচ্ছে করে, সব উনি জানে। কিন্তু বাসায় আসার পর এখন আর আগের মতো আমার সাথে দুষ্টুমিও করে না, আর নিজে থেকে কথাও বলে না। আব্বু আম্মু চলে যাওয়ার পর উনি আমাকে ছিল যে আমাকে এতটাই বুঝতে পারে, কিন্তু এখন তো আর কথাই বলছে না। তোমরা কেন বুঝতে চাইছো না যে ওনার জন্য আমার কেমন যেন খারাপ লাগে? আমি বুঝতে পারি ওনার জন্যই আমার লাগছে, কিন্তু কেন যে ওনাকে বলতে পারি না। এবার আব্বু আম্মু চুপ করে রইল। ঈশিতা কান্নাকাটি করে কথাগুলো অনেকক্ষণ যাবৎ ওদের সামনে বলতে লাগলো। সেদিন রাতে ঈশান বাসায় আসার পর যখন ডাইনিংয়ের কাছাকাছি আসলো, দেখলো আব্বু আর ভাইয়া ডাইনিংয়ে বসে চা খাচ্ছে আর কিছু একটা আলোচনা করছে। ঈশান ওদের দেখেও রুমে চলে আসলো। ফ্রেশ হয়ে বসে আছে, এরই মাঝে আম্মু এসে ওকে বলল আব্বু নাকি ওর সাথে কথা বলবে। আব্বু দেখেছে শুনে ভাবলো আবার কি কোনো অন্যায় করলো যার জন্য আব্বু ওকে ডাকলো। আম্মু ঈশানকে খাবার টেবিলের সামনে নিয়ে আসলো। আম্মু সবার সাথে খাওয়ার জন্য অনেক জোর করার পর ছেলেটাকে খাওয়াতে পারলো। ঈশান মাথা নিচু করে খেয়ে উঠেই যাচ্ছিল, তখন আব্বু বলতে লাগলো, তোমার সাথে আমার কিছু কথা আছে, রুমে যাওয়ার দরকার নেই, ডাইনিংয়ে গিয়ে বসো, আমি খাওয়া শেষ করে আসছি। আব্বু আবার কি বলবে কথাগুলো ভেবে এবার আম্মুর দিকে তাকালো। আম্মু ইশারায় শান্ত থাকতে বলল। ঈশান হাত ধুয়ে এসে ডাইনিংয়ে গিয়ে বসলো। এরই মাঝে আম্মু, ভাইয়া আর ভাবি এসে ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। আব্বু ঈশানের সামনাসামনি বসে আছে আর ঈশান চুপচাপ মাথাটা নত করে রেখেছে। এবার নীরবতা ভেঙে আব্বু বলতে লাগলো, আমরা ঈশিতার বিয়ের জন্য পাত্র দেখছিলাম, পাত্র ওকে পছন্দ করেছিল, কিন্তু ঈশিতার ছেলেকে পছন্দ নয়। আজকে সকালেই ঈশিতা সরাসরি আমাকে বারণ করে দিয়েছে, ও অন্য কাউকে বিয়ে করতে চায় না। বিয়ে যদি কাউকে করতে হয় তাহলে তোমাকেই করবে। এখন তুমি কি বলো? আব্বু মুখে এমন একটা কথা শোনার পরও ঈশানের কোনো হেলদোল নেই। ও চুপ করে রইল। ঈশান যেন জানতো এরকম কিছুই হওয়ার ছিল। তারপরও একবারও আম্মুর দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল আর অনুভূতিহীনের মতো বলতে লাগলো, আমার কোনো মতামত নেই, তোমরা যেটা ভালো বুঝবে করবে। আমি বুঝতে পারছি ঈশিতা আবেগের বশে এরকমটা বলছে। তুমি ওর সাথে আগের মতো আর কথা বলো না, সেই জন্য হয়তো এমন কথা। আব্বু কথাগুলো শেষ করার আগেই ঈশিতা সবার মাঝখানে আবারও কেঁদে উঠল আর বলতে লাগলো, এটা আমার আবেগ নয় চাচু, এটা আমার ভালোবাসা। আমি জানি এটাই আমার ওনার জন্য ভালোবাসা। আমি বুঝে গেছি, কারণ ইগনোর থেকেই তার প্রতি অনুভূতি সৃষ্টি হয়, আর সেটা মায়ের পরিবর্তন হয়ে ভালোবাসার রূপ নেয়। চাচু, তোমাদের ছেলে আমার জন্য কষ্ট পাচ্ছে, আমার জন্য উনি কেঁদেছে পর্যন্ত। কারোর জন্য মানুষ তখনই কান্না করে যখন মানুষটা তাকে সত্যিকারের ভালোবাসে। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কথাগুলো বলল আর ঈশান মাথা নিচু করে রইল। এই মেয়েকে এত কথা কে শেখালো? ছেলেটা শুধু সেটাই ভাবছে। ঈশানকে চুপ করে থাকতে দেখে ঈশিতা ওর দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। এবার আপু বলতে লাগলো, ভেবেছিলাম ও তোমার সাথে ভালো থাকবে না, তাই তোমার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করিনি। কিন্তু মেয়েটা নিজের থেকেই বলছে তোমার সাথে ভালো থাকবে আর তোমাকে বিয়ে করতে চায়। এখন আমার কি করার থাকতে পারে? আমার তোমার সাথে কথা বলার জন্য আজকে ডেকেছিলাম। এখন তুমি কি চাও? তোমাদের মতে আমি একটা সাইকো ছেলে, রাগ, জেদি আর বদমেজাজি। আমার সবসময় সব বিষয়ে অতিরিক্ত রাগ, যেটা উনি কখনো মানে নিতে পারবে না। তাই আমি চাইছি না এসব বিষয়ে আর কোনো কথা হোক। আমার মতো রাগী ছেলের সাথে ওনার মতো লাজুক প্রকৃতির মেয়ে বিয়ে না হয় ভালো আমার জন্য। আমি আর এই বাড়িতে কোনো ঝামেলা চাইছি না। তোমরা আমাকে এই বাড়িতে দয়া করে থাকতে দিয়েছো, এটাই আমার জন্য অনেক। এত কথা বলিস কেন ঈশান? আব্বু একটা সিদ্ধান্ত নিলে সেটা আমাদের ভালোর জন্যই নেয়। তখন ঈশিতা তোকে ভয় পেত, কিন্তু এখন ভালোবাসে বলেছে। তাহলে তুই এখন বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা কেন করছিস? তুই তো এটাই চেয়েছিলি, ও তোকে ভালোবাসুক আর ভালোবেসে তোকে বিয়ে করবে, সেটাই বলুক। সেদিন এসব ভয় বলতে পারেনি, এখন বলছে। তাহলে তোর বিয়ে করতে সমস্যা কোথায়?
ঈশান চুপ করে রইল। ঈশিতার দিকে আপু একবারও তাকিয়ে দেখলো মেয়েটা হেঁচকি তুলছে, আর ছেলেকে আবারও জিজ্ঞেস করলো, তুমি কি বলতে চাইছো? তুমি ওকে বিয়েটা করবে না, তাই তো? আপু, তোমরা যেটা ভালো মনে করো। আমার বরাবরই তোমার ওপর আস্থা ছিল, তাই এখনও থাকবে। বাবা হিসেবে তুমি আমার উপর থেকে আস্থা হারিয়েছিলে আমাকে অন্যরকম কিছু ভাবতে। এখন যদি ভালো মনে করো তাহলে তোমার যেটা সিদ্ধান্ত নিতে পারো। যদি মনে হয় উনি এই বাড়িতে আমার সাথে থাকতে পারবে তাহলে বিয়েটা দিবে কি না দিবে তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এসব বিষয়ে ওনার সাথে কোনো কথাও বলতে চাইছি না, আর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি না। অবশ্য এই বাড়ির একজন সদস্য বলে আমি নিজেকে মনে করছি না। আমার কোনো মতামতের কিংবা চাওয়া পাওয়ার মূল্য তোমাদের কাছে নেই, তাই তোমরা যেটা ভালো মনে হয় করো। ঈশিতা ঈশানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ঈশান এরকম কথা বলবে ঈশিতা সেটা ভাবতে পারেনি। ঈশিতা ভেবেছিল ও ঈশানের প্রতি ভালোবাসাটা প্রকাশ করলে হয়তো ঈশান ওর সাথে কথা বলার চেষ্টা করবে আর বুঝতে পারবে ঈশিতা ওকে সত্যিই ভালোবাসে। কিন্তু ঈশিতা আবেগের বশে ভালোবাসার কথাটা বলল। ঈশান সেটা বুঝতে পেরেই চুপ করে রইল। ঈশিতা এখন বুঝতে পারছে ঈশান হয়তো সেদিনের জন্য রেগে আছে, তাই ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু ঈশান কোনো জবাব দিল না। এরপর মাঝে একটা সপ্তাহ কেটে গেছে। চাচু ছেলেপক্ষকে বারণ করে দিয়েছে ঈশিতা বিয়েতে রাজি নয়। চাচুর এমন একটা কাজে ঈশিতা যেন স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। তারপরও বারবার কেঁদে কেঁদে চাচুর কাছে একটা কথাই বলছে, যদি বিয়ে কাউকে করতে হয় সেটা ওনার ছেলেকেই করবে। কিন্তু চাচু একটাবারও ভেবে দেখছে না ওরা দুজন দুজনকে ভালোবাসে। ঈশিতা সেদিন ভয়ের কারণে প্রকাশ করতে পারেনি ঈশানকে ভালোবাসে, আর আজকে যখন প্রকাশ করলো তখন ঈশান নিজেকে গুটিয়ে নিয়েছে। ঈশিতা হাজারবার চেষ্টা করেও ঈশানের সাথে কথা বলতে পারেনি। ঈশান বরাবরের মতোই ওকে এই বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, যার জন্য ঈশিতা প্রতিনিয়ত কান্না করে চলেছে। আম্মু বিষয়টা সামনে থেকে দেখে আপুকে জানালে তখন উনি বললেন, এখন তুমি আমাকে কি করতে বলছো? কি করলে ভালো হবে সেটা বলো, আমি সেটাই করব। এই মুহূর্তে আমি কিছু ভাবতে পারছি না। তোমার ছেলে গাছাড়াভাবে প্রশ্নের জবাব দেয়, তাহলে আমি কি করে এত গুরুত্বপূর্ণ বিষয়টা ওর উপর ছেড়ে দিই বলো? এসব তোমার জন্যই হয়েছে। তুমি যদি তখন ওকে কন্ডিশন দিতে ঈশিতাকে পাওয়ার জন্য, পাগলামি করা যাবে না। সব সময় ভালোভাবে থাকতে হবে, তাহলে ঈশান তোমার সব কথা শুনতো। কিন্তু আমার ছেলেটাকে তোমরা আজ অবধি বোঝার চেষ্টাই করনি। তুমি তো সবসময় ইচ্ছা আর মতামতটা নিজের মতো করে নিয়েছো। তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো। নিজের ইচ্ছাটা সবার উপর চাপিয়ে দাও, কিন্তু একটাবার বোঝার চেষ্টা করো না যে ছেলে মেয়েদেরও আলাদা করে মতামত থাকতে পারে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের ঘটনা। ঈশান আব্বুর সামনে এসে মাথা নিচু করে বসে আছে। ঈশিতা ওর পাশেই দাঁড়িয়ে কেঁদেই চলেছে। ঈশান কোনো কথা বলছে না দেখেই ঈশিতা বলতে লাগলো, আমি কষ্ট পাচ্ছি, আপনার সেটা দেখতে ভালো লাগছে তাই না? আপনি না চাইতেন আমি যেন কষ্টটা না পাই, সব সময় আমাকে আঁকলে রাখতেন, তাহলে এখন কেন এমন করছেন এগুলো? আমার ভালো লাগছে না কিছু ঈশান। আপনি আপনি চুপ চুপ করে থাকেন, তাতে আমার খারাপ লাগছে। আপনি কি সেটা বুঝতে পারছেন না? ঈশান, আমি শেষবারের মতো জিজ্ঞেস করব, তুমি ওকে বিয়ে করবে কি না? আব্বু, আমি তো আগেই বলেছি তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি কোনো কিছুতেই বারণ করছি না, আবার কোনো বিষয়ের জন্য জোরও করছি না। আব্বু কিছুক্ষণ ধরেই চুপ থেকে তারপর ঈশানের দিকে তাকিয়ে থেকে ভাইয়াকে বলল কাজী ডাকতে। আব্বুর হঠাৎ এই সিদ্ধান্তে ঈশান অবাক হয়ে গেল। ঈশান ভেবেছিল বিয়েটা হবে না, কিন্তু না, আধা ঘন্টার মধ্যেই কাজী বাসায় এসে উপস্থিত হলো। তারপর সবার সম্মতিতেই ওদের দুজনের বিয়ে হলো। ঈশিতা এবার খুশিতে আর লজ্জাতে সেখান থেকে দৌড়ে রুমে চলে গেল। ঈশান এখনও চুপচাপ সেখানেই বসে রইল। আব্বু আর ভাইয়া ওকে অনেকক্ষণ যাবৎ অনেক কথাই বলল। ঈশানও যেন বাসায় আসার পর থেকে নির্বাক মূর্তি হয়ে গেছে, তাই চুপচাপ হ্যাঁ বা না বলে উত্তর দিল। রাতে খাওয়া দাওয়া করলো সবার সাথে। আব্বু আবারও ওকে বোঝালো যেন ভুলেও ঈশিতার সাথে কোনো প্রকার রাগারাগি না করে।
ঈশান মাথা নেড়ে না সুযোগ উত্তর দিয়ে রুমে আসলো। ঈশান রুমে প্রবেশ করেই দেখলো রুমটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। ভাবি কি তাহলে এরকমটা করেছে? ঈশান রুমে এসে দরজাটা লাগিয়ে দিল। ঈশিতা চমকে গেল, খানিকটা কেঁপে উঠল। ঈশান ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে যখনই পাশে শুতে নিবে তখনই ঈশিতা বলল, আপনি শুয়ে পড়ছেন যে? কেন, কিছু বলবেন আপনি? ঈশানের মুখে আপনি কথাটা যেন ঈশিতার একটুও পছন্দ হলো না। মেয়েটা মাথার উপর থেকে ঘুমটা ফেলে দিয়ে ঈশানের চোখে চোখ রেখে বলতে লাগলো, আপনি এমন করে কেন বলছেন? আপনি না আমাকে কত সুন্দর করে ইস্যু বলে ডাকতেন। সেদিনও তো আমাকে কত কত নামে ডেকেছিলেন। তাহলে এখন কেন আপনি এমন করে বলছেন ঈশান? আমার এগুলো একদম ভালো লাগছে না। এমন করে আর বলবেন না। আপনি অন্য অন্য কোনো নামে ডাকবেন আমাকে। আগেরকার মতো পাগল কি আর এখন আছি যে ওইরকম পাগলামি করব? ওইটা শুধুই পাগলামি ছিল, আর সেটা এখন মরে গেছে। আপনি চেয়েছিলেন বলে বিয়েটা হয়েছে, না হলে আপনার চাচ্চু আজ অব্দি আমার কোনো চাওয়ার পাওয়ার মূল্যই দেয়নি। তার মানে কি আপনি আমাকে বিয়েটা করতে চাইছেন না, তাই তো? কথাগুলো বলেই মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল। তারপর নিজেই চোখের পানি নিজে মুছে নেওয়ার চেষ্টা করলো আর দু হাতে মুখ ঢেকে বলতে লাগলো, ঈশান, আপনি আমাকে এত পছন্দ করেন এখন। আগে বলতে আমাকে ভালোবাসেন, আর এখন বলছেন আপনি আমাকে ভালোবাসেন না। আমাকে ছাড়া আপনি ভালো থাকতে পারবেন, কিন্তু আমি পারতাম না বলেই তো চাচুকে এত জোর করে রাজি করালাম। আমি আপনার জন্য এত কান্নাকাটি করলাম, আর আপনার জন্য, আমার জন্য কি একটু মায়া হলো না? আপনি কি একটু একটু খারাপ লাগলো না যে আপনার বউ কান্না করছে? ঈশিতার মুখে বউ কথাটা শুনেই মেয়েটার ভিতরে কেমন যেন একটা অজানা অনুভূতি কাজ করলো। ঈশান একটু চুপ করে থেকে তারপর কিছুটা হাসার চেষ্টা করে বলতে লাগলো, সেদিন তো সব কিছু আপনি নষ্ট করে দিয়েছিলেন, তাহলে এত সহজে সব কিছু ফিরে পাওয়ার চিন্তা কিভাবে করেন? আমি সহজ সরল স্বাভাবিক টাইপের, সেজন্য আমার থেকে আজকে কোনো সিনকেট পাচ্ছেন না। আমার জায়গায় অন্য কেউ হলে এই বিয়েটা তো করতোই না, উল্টো আপনার সাথে রাগারাগি করতো। তাহলে আপনিও করুন, দরকার পড়লে আমার গায়ে হাত তুলুন। আমি ভুল করেছি সেটা বুঝিয়ে দিন, তারপরে এরকম চুপ করে থাকবেন না ঈশান। আপনার এই চুপ করে থাকাটা আমার মোটেও পছন্দ না। আমার বড্ড বেশি কষ্ট হয় এইসব মেনে নিতে, আপনি সেটা বুঝতে পারেন না। এবার ঈশান এগিয়ে এসে ঈশিতার চোখের পানি মুছিয়ে দিল। তারপর থুতনিতে ধরে মুখটা তুলে গালের এক পাশে হাত রেখে একটু হাসার চেষ্টা করতেই ঈশিতা এবারে যেটা ঈশানের সাথে করলো সেটা ঈশান কখনো কল্পনাও করতে পারেনি। মেয়েটা দু হাতে ঈশানের গলা জাপটে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে কেঁদে উঠল। কেমন করে যেন হাঁপিয়ে উঠছে মেয়েটা। ঈশিতার এমন কর্মকাণ্ডে ঈশান পাথরের ন্যায় শক্ত হয়ে চুপচাপ বোঝার চেষ্টা করলো ওর সাথে কী হচ্ছে। মেয়েটা কি সত্যিই ওকে জড়িয়ে ধরেছে, নাকি ও ভুল কিছু দেখছে? ঈশান বেশ অনেকটা সময় রেসপন্স করলো না। তখন ঈশিতা ওর শার্টটা দুহাতে খামচে ধরে বলতে লাগলো, ভুল করেছি সেদিন বুঝতে পারিনি। আপনার এই ছোট ছোট রাগ অভিমানগুলো যে আমার ভালোবাসা, আমি সেটা কখনো ভাবিনি। ভালোবাসা কেমন আমি জানি না, তবে এই ইগনোরগুলো আপনার পাল্টে যাওয়াতে যদি আমার কষ্ট হয়, আমার আবেগ ইমোশন প্রকাশ পায়, আপনার প্রতি মায়া কাজ করে, আপনি কেন ভালোবাসেন সেটা বুঝতে চাই। তাহলে বলবো এই সবই আপনার প্রতি আমার ভালোবাসা ছিল, আর আমি এগুলো বারবার চাই, সারা জীবন চাই। তাই চাচুকে রাজি করিয়েছিলাম, কিন্তু আপনি নাকি আমাকে ভালোবাসেন। তাহলে কোথায় গেল আপনার সেই দিনের সেই ভালোবাসা? এখন আপনি আমাকে ভালোবাসতে পারছেন না কেন ঈশান? বুকে মুখ গুজে থাকা মেয়েটা হেঁচকি তুলে কাঁদছে। তাই ঈশান কিছুক্ষণ বাদে মেয়েটাকে কান্না থামানোর জন্য দুহাতে ওকে সাথে জড়িয়ে চেপে ধরল। মেয়েটার কান্না থামছে না, তাই ঈশান ওর মাথাটা বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে ওর মাথার কয়েকটা কিস করলো। সাথে সাথে ঈশিতা কেমন শান্ত হয়ে গেল, ওকে আরও শক্ত করে আঁকড়ে ধরলো। ঈশান ঈশিতাকে ছাড়িয়ে নিল। মেয়েটা চোখ মুখ কুঁচকে বন্ধ করে রেখেছে, হয়তো ভেবেছে ঈশান আরও কিছু করবে। কিন্তু আধা ঘন্টা পর যখন কোনো স্পর্শ পেল না, তখন চোখ মেলে তাকালো। ঈশান ওকে ছেড়ে দিয়ে ওর মুখোমুখি শুয়ে পড়ল। দুজন মুখোমুখি শুয়ে আছে। ঈশান এখনও কোনো কথা বলছে না, আর ঈশিতা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে রইল। ঈশান গভীরভাবে মেয়েটার মায়াবী আর লজ্জামাখা মুখটা দেখছে।
ঈশিতা ঈশানের থেকে কোনো রেসপন্স না পেয়ে এত সব লজ্জা নিয়েও বলতে লাগলো। এমন করে কি দেখছেন? আসলে আমার বোকা সাইকো বইয়ের অনেক বুদ্ধি হয়েছে, সেটাই দেখছিলাম। আপনার যা খুশি বলেন, তারপর আমাকে এখন আদর করবেন, অনেক ভালোবাসবেন। আপনার ভালোবাসা আমার চাই ঈশান। ঈশান এবার তাচ্ছিলের হাসি দিল আর বলতে লাগলো। ওইটা আপনার মনে হচ্ছে, কিন্তু সত্যি যদি আমি এরকম কিছু করার চেষ্টা করি তাহলে আপনার উপর অনেক বাজে প্রভাব পড়বে। আপনি মুখে বলছেন, তারপরেও এগুলোর কিছুই আপনি মন থেকে মেনে নিতে পারবেন না। আমি যদি কোনোভাবে আপনাকে স্পর্শ করি তাহলে আপনার খারাপ লাগবে, আর তখন মনে হবে আমাকে বিয়ে করাটা আপনার ভুল ছিল। ওই রকম কিছু মনে হবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অন্যরকম হয়, সেটা আমি জানি। স্বামী স্ত্রীকে কেমন করে ভালোবাসে আমি বুঝি সেটা। ভাইয়া ভাবিকে ভালোবেসেছে, তাই তো ওদের বেবি আসবে। তেমনি করে আপনিও আমাকে ভালোবাসবেন, আদর করবেন, দেখবেন আমাদেরও একটি বেবি আসবে। এবার ঈশান বুঝতে পারলো এই মেয়েটার এরকম পাগলামির কারণ আসলে কি। তাহলে এজন্যই মেয়েটা এত জোর করা হলো ওকে। সে সেই বোকা মেয়ের কিনা এমন কিছু চাই। ঈশান অনেকটা অবাক হয়ে মেয়েটার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। মেয়েটা ওর চোখে চোখ রেখে তাকিয়ে আছে, কিছু বোঝানোর চেষ্টা করছে। এই চোখের চাহনিতে ঠিক কতটা গভীরতা আছে ঈশান সেটা বুঝতে পারছে না। তবে কিছুক্ষণ যাবৎ মেয়েটার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো। ওদের মাঝে ভালোবাসা আছে বলে হয়েছে, এখন আপনি ঘুমিয়ে পড়ুন, পরে এসব নিয়ে ভাবা যাবে। ওদের মাঝে ভালোবাসা আছে, তাহলে কি আমাদের মাঝে নেই? আপনি আমাকে ভালোবাসেন আর আমিও আপনাকে ভালোবাসি। ওসব পরের কথা, এখন ঘুমিয়ে পড়ুন। আপনি পাগলামি করে এসব বলছেন। এই ভালোবাসার ঠিক কতক্ষণে যন্ত্রণা আর কষ্ট হয় সেটা আপনি জানেন না। তারপর যখন জানবেন তখন আপনার মনে হবে যে এসব নিয়ে না ভাবাটাই ভালো ছিল। আমি তো ভাবতে চাই, আমি চাই তো আমাদের বেবি আসুক, কেউ আমাকে আম্মু বলে ডাকুক। আপনি কেন আমাকে দেবেন না বলেন? আমি দেখতে সুন্দর না? আমি কি আপনার বউ হিসেবে পারফেক্ট না ঈশান? আপনি বুঝতে পারছেন না যে আপনি নিজেই এখনও এক প্রকার বাচ্চা, আর এটা আপনার সেই বাচ্চামি ছাড়া কিছুই নয়। আপনি আগের মতো আর আমাকে ভালোবাসেন না, তাই না? সেদিন অনেকটা ভয় পেয়ে গেছিলাম বলেই চুপ করেছিলাম। সেই জন্য আপনি আমার উপরে প্রতিশোধ নিচ্ছেন। আপনি আমাকে মারুন, বকুন, তারপরে চুপ করে থাকবেন না। প্লিজ ঈশান, আমাকে আগের মতো করে ভালোবাসেন। আপনি এরকম চুপ করে থাকলে আমার ভালো লাগে না। এখন আমাকে আগের মতো করে বোঝার চেষ্টা করেন না। আমার কখন কি চাই, কখন খারাপ লাগে, কখন ভালো লাগে আপনি একটু বুঝতে চান না। কে বলেছে ভালোবাসি না? আগে হয়তো সেটা প্রকাশ করতাম, আর এখন প্রকাশ করছি না। কিন্তু তুমি তো বুঝতে পারছো ইস্যু। ঈশানের মুখে তুমি আর ইস্যু কথাটা শুনে ঈশিতা থমকে গেল। ঈশান ওর চোখের পানি মুছে দিয়ে ওকে একটু নিজের দিকে টানতেই ঈশিতা এসে ওকে জড়িয়ে ধরল। আবারও সে আগের মতো ওর বুকে মুখ গুজে দিল আর বারবার ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান মেয়েটাকে বুকের মাঝে চেপে ধরে মাথায় হাজারটা চুমু দিল আর কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো। একটা বাচ্চাকে কি করে আরেকটা বাচ্চা গিফট করবে ইস্যু? তুমি বাচ্চা সামলাতে পারবে না, তখন মনে হবে এরকম কাজ কেন করেছিলে আজকে। আমি সব পারবো, আপনি একবার দিয়ে তো দেখুন। আমি সব সময় ওকে আগলে রাখবো, যেমন করে আপনি আমাকে আগলে রাখেন ঈশান। এর জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে ইস্যু, আর আমি জানি তুমি এই কষ্টটা সহ্য করতে পারবে না। এসব না বলে এখন ঘুমাও, অন্য কোনো সময় এগুলো নিয়ে ভাবা যাবে। অন্য কোনো সময় নয়, এখনই ভাবতে হবে। এখনই আদর করবেন আপনি আমাকে। যদি না করেন তাহলে কিন্তু আমি রুম থেকে বেরিয়ে যাব, আপনার কাছেও আসবো না। আর আমি জানি আপনি আমাকে এখনও অনেক বেশি ভালোবাসেন, কিন্তু সেটা বলতে চাচ্ছেন না। আমি যদি আপনার লাইফ থেকে চলে যাই তাহলে। ঈশিতা কথাটা শেষ করার আগেই ঈশান ওকে বুকের সাথে আবারও শক্ত করে চেপে ধরে বলতে লাগলো। একবার যখন পেয়েছি আর কোথাও যেতে দেবো না ইস্যু। তুমি যা বলবে তাই হবে, কিন্তু তার জন্য আমাকে কিছুদিন সময় দাও। তোমাকে অনেক ভালোবাসবো। এখন চুপচাপ ঘুমাও আর আমাকে এমন করে থাকতে দাও। তুমিও থাকো, ভালো লাগছে আমার এমন করে থাকতে ইস্যু। ঈশানের কথাগুলো কেমন জড়িয়ে আসলো। ঈশিতা এটুকু বুঝতে পারলো ছেলেটা আবেগপ্রবণ হয়ে গেছে। ঈশান যখন অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যায় তখন ওর কথাগুলো জড়িয়ে আসে। ঈশান সেটা প্রথম থেকেই খেয়াল করেছে।
থায়ার কোনো কথা বলল না। মেয়েটা ওর বুকের মধ্যে বিড়াল ছানার মতোই গুটিসুটি মেরে পড়ে রইল। দুজন নতুন এক জীবনের দিকে পা বাড়িয়েছে, নতুনভাবে জীবনের পথ চলা শুরু করেছে। সেখানে ঈশান ওর ইস্যুকে ভালোবেসে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে পারে, সব সময় আগলে রাখতে পারবে অবুঝ বোকাশোকা মেয়েটাকে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।